ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো হার্ট অ্যাটাকের বুকে ব্যথা বা লক্ষণের সঙ্গে অন্যান্য সমস্যায় যে বুকে ব্যথা হয় এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে কথা বলা। এই পার্থক্যটা বুঝতে পারাটা খুবই জরুরি, কারণ হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়, না নিতে পারলেই বিপদের মাত্রা বাড়তে থাকে। এই সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এই ধরনের আলোচনা সম্বলিত ভিডিও তৈরি করতে আমি তাড়িত হয়েছি আমার নিজের জীবনের কয়েকটি নির্মম বাস্তব অভিজ্ঞতা থেকে। এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলবো। একজন ভদ্রলোক, আমি আমার প্রায় প্রতিবেশী, আমি যে রাস্তায় থাকি সেখানেই সেই রাস্তায় থাকেন, 50-এর মতো বয়স। উনি ধূমপান করতেন। ভদ্রলোক কয়েক মাস আগে ওনার কর্মস্থলে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। উনি ওনার সহকর্মীদেরকে বলেন এটা গ্যাসের পেইন, ওনাকে গ্যাসের মেডিসিন দেওয়ার জন্য। গ্যাসের মেডিসিন খাওয়ার পরেও যখন ভাল লাগছিল না, উনি কিছুক্ষণ পর, যদিও ওনার সহকর্মীরা ওনাকে নিকটতম হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন, উনি গ্যাসের সমস্যা মনে করে উনি যাননি এবং উনি কিছুক্ষণ পর সমস্যাটা কন্টিনিউ করাতে উনি বাসায় চলে আসেন। বাসায় আসার পরেও ওনার স্ত্রী এবং সন্তানেরা ওনাকে নিকটতম হসপিটালে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি বললেন যে চিন্তা করো না, এটা অন্য কিছু না, এটা গ্যাসের পেইন। পরে উনি বাইরের পোশাক পরিবর্তন করে উনি বিশ্রাম নিতে গেলেন। একটু পরে উনি বমি করলেন। অবস্থা আরো বেশি খারাপ মনে হওয়াতে তখন উনি আবার পোশাক পরিবর্তন করে হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিলেন। দুর্ভাগ্যজনকভাবে এমন সময় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। তার কিছুক্ষণের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করলেন। যে বাস্তব ঘটনার একজন ব্যক্তি হঠাৎ বুকে ব্যথা, চাপ বা অস্বস্তি হওয়ার পরেও এটা হলো আসলে একটা বড় হার্ট অ্যাটাকের জন্য, কিন্তু উনি ভাবলেন এটা হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য। উনি গ্যাস্ট্রিকের ওষুধ প্যান্টোপ্রাজল বা অ্যান্টাসিড সিরাপ খেয়ে উনি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নষ্ট করলেন। তাহলে কি হতে পারে? হার্ট অ্যাটাকের সময় নষ্ট করার মানেই হলো অনিবার্য বিপদের দিকে এগিয়ে যাওয়া, যার অর্থ মৃত্যু হতে পারে। আর মৃত্যু না হলেও হার্টের কিছু স্থায়ী ক্ষতি তো হয়েই যাবে, যার জন্য নিকট ভবিষ্যতে অনেক ভোগান্তি হবে। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন কাউকে একটা বিষধর সাপ, যেমন গোখরা সাপ কামড়ালো। উনি ভাবলেন এটা বিষধর সাপ নয়, এটা নির্বিষ ধরা সাপ। উনি কিছুই করলেন না, অথবা উনি ওঝা দিয়ে ঝাড়ফুঁক করার অনেক সময় নষ্ট করে ফেললেন। তাহলে কিন্তু উনি নিজের বোকামিতে নিজেই মারাত্মক বিপদের দিকে এগিয়ে গেলেন। তাহলে আমাদের এটা দ্রুত বুঝতে পারাটা জরুরি যে হার্টের সমস্যা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবো? অনেক সময় একদম পরিষ্কার লক্ষণ দেখা যায়, যাকে আমরা চিকিৎসকরা বলি টিপিক্যাল সিমটম বা ক্লাসিক্যাল ফিচার্স। আবার অনেক সময় সুস্পষ্ট কোনো লক্ষণ পাওয়া যায় না, কিন্তু কিভাবে আমরা সন্দেহ করব সেই বিষয়েই আজকে আলোচনা করব। এখানে অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, এই জন্য আজকে একটু বিশদভাবে আলোচনা করব। আজকের আলোচনাটা একটু লম্বা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনারা শুনবেন এবং আমি আশা করি আপনারা অবশ্যই তাতে উপকৃত হবেন। যদি হার্টের সমস্যা হয় তাহলে দেখা যায় যে একটা বুকে একটা অস্বস্তি বা বুকের ভিতরে একটা চাপ চাপ অনুভব হয়, বা বুকটা ভারী ভারী লাগে, বা মনে হতে পারে যে বুকের মধ্যে অনেক ওজন চাপিয়ে দেওয়া হয়েছে বা রশি দিয়ে পুরো বুকটা চেপে ধরা হয়েছে। হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয়। অনেকেই মনে করেন যে হার্ট বুকের বাম দিকে থাকে, তাই হার্টের ব্যথা বাম পাশে হবে। এটা একদমই ভুল ধারণা। আবার অনেক সময় অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনও হয়। হার্টের ব্যথা পেটের উপরের দিকে বা শুধু বাম হাতে, বা এমনকি বুকের ডান পাশে, বা এমনকি পিঠেও হতে পারে, বা চোয়ালের দিকে, এখানেও অনেক সময় হার্টের ব্যথা হয়, যেটাকে আমরা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন বলি। হার্টের ব্যথাটা ছড়ানো হবে। কোনো যদি রোগী একদম আঙ্গুল দিয়ে পিন পয়েন্ট করে ব্যথার লোকেশন দেখায় যে এখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, তাহলে এটা একদমই হার্টের ব্যথা নয়। সাধারণত মুষ্টিবদ্ধ হাত দিয়ে বা দুহাত দিয়ে রোগী হার্টের ব্যথাটা নির্দেশ করে। হার্টের ব্যথায় সাধারণত রেডিয়েশন থাকে, অর্থাৎ হার্টের ব্যথাটা অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারে, যেমন সাধারণত বাম হাতের ভেতরের দিকে, এমনকি কখনো ডান হাতের ভেতরের দিকে, বা 2 কাঁধের দিকে যেতে পারে, অথবা চোয়ালের দিকে যেতে পারে, বা গলায়, এমনকি কখনো কখনো পিঠের দিকেও ব্যথাটা যেতে পারে। আবার অনেক সময় কোনো ব্যথার অনুভবই হয় না। অনেকের একটা মারাত্মক ভুল ধারণা আছে যে হার্টের ব্যথা মানেই খুব সাংঘাতিক ব্যথা বা মারাত্মক ব্যথা হবে। এটা একটা মারাত্মক ভুল ধারণা। অনেক সময় কোনো ব্যথাই হয় না। তাহলে কি ধরনের অনুভূতি হবে? একটা অস্বস্তি ভাব, বা পুরো বুকটা জ্বলছে, বা সারা শরীরে একটা খারাপ লাগার অনুভূতি, বা খুব দুর্বল বা নিস্তেজ অবসবসব একটা অনুভব হতে পারে। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের অনেক সময় কোনো বুকে ব্যথাই হয় না। তারা হার্ট অ্যাটাক হয়ে গেলেও তারা বুঝতে না পারার কারণে হাসপাতালে আসে পরিস্থিতিটা অনেক জটিল হওয়ার পরে, বা যখন
শ্বাসকষ্ট শুরু হয়, অর্থাৎ হার্ট ফেলিউর হওয়ার পর। আমাদের কাছে রোগীরা অনেক ধরনের ব্যথার অভিযোগ নিয়ে আসে। অনেকেই বলেন ব্যথাটা চিলিক দিয়ে দিয়ে আসে, এরকম হঠাৎ করে ব্যথা আসে, আবার বিদ্যুৎ চমকের মতো ব্যথা চলে যায়, কয়েক সেকেন্ড ব্যথাটা থাকে। এই ধরনের ব্যথা হার্টের ব্যথা নয়। হার্টের ব্যথার একটা বড় লক্ষণ হলো পারসিস্টেন্ট পেইন, অর্থাৎ ব্যথাটা থাকবে অনেকটা সময় জুড়ে, হয়তো কিছুটা বা অনেকটা কমে যাবে কিন্তু আবার ফিরে আসবে, কিন্তু একদম পরিষ্কার হবে না কখনোই। হার্টের সমস্যার অ্যালার্মিং সাইন গুলো হলো শ্বাসকষ্ট হওয়া, অনেক বেশি ঘাম হওয়া, ঘাম হয়ে জামা ভিজে যাওয়া, মাথাটা হালকা মনে হওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, বা কয়েক সেকেন্ড অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরে আসা, বা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাওয়া। এই ধরনের লক্ষণের যে কোনো একটি থাকা মানেই হলো হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুবই বেশি। অনেক সময় বমি হতে পারে বা বমির ভাব হতে পারে। আবার মনে রাখবেন, হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য সমস্যা যেমন গ্যাস্ট্রিক পেইন, গলব্লাডারের পিত্তথলির সমস্যা বা প্যানক্রিয়াটাইটিসও বমি হতে পারে বা বমির ভাব হয়। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, পরিশ্রম করলে অবশ্যই হার্টের রক্তনালীর ব্লকের ব্যথা বাড়বে। 10-15 মিনিট হাঁটলে পরে বা কয়েকতলা সিঁড়ি ভেঙে ওঠার সময় দেখা যাবে বুকে ব্যথা হয় বা বুকে চাপ চাপ লাগে বা শ্বাসকষ্ট হয় বা অস্বাভাবিক হয়রান লাগে। আবার কয়েক মিনিট দাঁড়িয়ে বা বসে বিশ্রাম নিলে ব্যথাটা আস্তে আস্তে কমে যায়, আবার হাঁটলে ব্যথাটা ফিরে আসে। এই ধরনের ব্যথা ক্লিয়ার কাট হার্টের রক্তনালীর ব্লকের ব্যথার লক্ষণ। হাঁটলে যদি বুকে চাপ লাগে তাহলে এটা অধিকাংশ ক্ষেত্রে হার্টের বড় ধরনের সমস্যার জন্য হয়, যেটাকে অনেকেই মনে করেন গ্যাসের চাপের জন্য হচ্ছে। অনেক রোগীরা আমাদের নিচেই দেখান যে বুকের কোথাও চাপ দিলে ব্যথা হয়, এটা মাংসপেশির ব্যথা, বা মাংসপেশির নিচে আমাদের পাঁজরের হাড় বা যে কশেরুকা বা তরুণাস্থির ব্যথা হয়ে থাকে, যেটাকে আমরা কোস্টোকন্ড্রাইটিস বলি। এটা সাধারণত মাঝখানের বাঁ দিকে বা ডান দিকে যে কোনো একদিকে হতে পারে। শরীর ডান দিকে বা বাঁ দিকে ঘুরালে পরে মাংসপেশির ব্যথা হয়, বা হাত যে কোনো হাত উপরে উঠালে পরে মাংসপেশির ব্যথা বাড়তে পারে। অনেক সময় দেখা যায় যে কোথাও বুকে রিসেন্টলি আঘাত পাওয়ার হিস্ট্রি থাকে, অথবা ভারী ব্যায়াম করা বা ভারী জিনিস উঠানামা করানো বা বেকায়দায় ঘুমানোর জন্য বা লম্বা বাস জার্নি করার জন্য বা কোনো জিনিস ধাক্কা দেওয়ার জন্য মাংসপেশির ব্যথা হতে পারে। ঘাড় ঘোরালে অনেক সময় বুকে বা পিঠে ব্যথা লাগে বা কষ্ট হয়, এটা হতে পারে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের ব্যথা। লম্বা শ্বাস নিলে বা জোরে কাশি দিলে যদি বুকে ব্যথা হয়, সেটা প্লুরাইটিস বা পেরিকার্ডাইটিস, অর্থাৎ ফুসফুস বা হৃৎপিণ্ডের আবরণী পর্দার প্রদাহের জন্য ব্যথা। এটা সাধারণত হয়ে থাকে নিউমোনিয়া বা ফুসফুসের অন্য কোনো সমস্যার জন্য। গ্যাস্ট্রিক পেইন সাধারণত পেটের উপরের দিকে বা পেটের বাঁ দিকে বা অনেক সময় বুকের মাঝখানে হয়। সাধারণত টক ঢেকুর ওঠা বা হেঁচকি বা খাবার খেতে অনীহা গ্যাস্ট্রিক সমস্যার জন্য হয়ে থাকে। আবার ভাজা পোড়া বা বেশি তেল মশলাযুক্ত খাবার খেলেও সাধারণত গ্যাস্ট্রিক পেইন হয়। খালি পেটে সাধারণত ডিউডেনাল আলসারে ব্যথা হয়, ভরা পেটে গ্যাস্ট্রিক আলসারে ব্যথা হয়, শেষ রাতে ব্যথার জন্য ঘুম ভেঙে যেতে পারে ডিউডেনাল আলসারের জন্য, আবার এমনকি হার্ট অ্যাটাকের জন্য। মনে রাখতে হবে, খাবার খাওয়ার পর হার্টের ব্যথা বাড়ে। ভরা পেটে হাঁটলে যদি বুকে ব্যথা হয়, সেটা হার্টের রক্তনালীর ব্লকের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ যেমন প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম, একটা ডমপেরিডন ট্যাবলেট 10 মিলিগ্রাম, অ্যান্টাসিড প্লাস বা গ্যাভিসোল সিরাপ 4 চামচ আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে খেলে যদি 20 মিনিটের মধ্যে প্রায় সম্পূর্ণ ব্যথাটা চলে যায়, এটা গ্যাস্ট্রিকের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। সামনের দিকে ঝুঁকলে প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কমে যায়। আবার পেটের উপরের দিকে ডান পাশে পিত্তথলির সমস্যা বা পাথরের জন্য ব্যথা হয়, যেটা সাধারণত অ্যালজিন বা ভিসেরালজিন অর্থাৎ টিমোনিয়াম সালফেট ট্যাবলেট বা ইনজেকশন দিলে ব্যথাটা অনেকটা ধীরে ধীরে কমে যেতে পারে। নাইট্রোগ্লিসারিন স্প্রে জিহ্বা উল্টিয়ে জিহ্বার তলায় 2 চাপ দিলে অথবা এনজেস ট্যাবলেট জিহ্বার নিচে রাখলে যদি কয়েক মিনিটের মধ্যে 75% ব্যথা কমে যায়, তাহলে সেটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলবো, অনেক সময় খাদ্যনালীর মাংসপেশির সংকোচনের জন্য বুকের মধ্যে ঠিক হার্টের ব্যথার মতোই একটা মারাত্মক চাপ দিয়ে ব্যথা হয়। এবং আরো ইন্টারেস্টিং পয়েন্ট, এই ব্যথাটাও নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে অনেকটা কমে যায়, কিন্তু এটা আসলে হার্টের সমস্যা নয়, এটা ইসোফেজিয়াল স্প্যাজমের জন্য হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যদি হার্ট অ্যাটাকের ব্যথা হয়, সেই ব্যথাটা অবশ্যই আবার ফিরে আসবে, একটা বা অস্বস্তি ভাব অনেকক্ষণ ধরে একটানা থাকবে, অনেকটা সময় জুড়ে কিছুতেই পুরোপুরি ভালো লাগবে না। স্ট্রেস এবং ফিজিক্যাল এক্সারশন অর্থাৎ মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রম, এই দুটো যদি একসাথে থাকা অবস্থায় যদি বুকে ব্যথা, চাপ, অস্বস্তি শুরু হয়, তাহলে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, একজন লোক ট্রেন ধরার জন্য যদি খুব জোরে হাঁটতে থাকেন বা ওভারব্রিজ জোরে সিঁড়ি ভেঙে উঠতে থাকেন, যে খুব একটা টেনশন হচ্ছে যে ট্রেনটা মিস হয়ে গেলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি হয়ে যাবে, আবার সেই সঙ্গে উনি শারীরিক পরিশ্রম করছেন, দৌড়াচ্ছেন,
এই সময় যদি হঠাৎ বুকে ব্যথা বা বুকে চাপ বা শুরু হয়, তাহলে প্রথমেই হার্টের সমস্যার কথা মাথায় আনতে হবে। শুধুমাত্র স্ট্রেসফুল সিচুয়েশনও হার্টের ব্যথার কারণ হতে পারে, যেমন অফিসে অত্যধিক কাজের চাপ, টার্গেট, অ্যাসাইনমেন্ট বা কোনো খারাপ সংবাদ পাওয়া বা সামনের কোনো খারাপ সংবাদ বা বিপদের আশঙ্কার চিন্তার জন্য অনেক সময় যদি বুকে ব্যথা চাপ শুরু হয়, তাহলেও হার্টের সমস্যার কথাই প্রথমে মাথায় আনতে হবে। আবার দুশ্চিন্তা, অতিরিক্ত শারীরিক ওজন বা ব্যথার ওষুধ খাওয়া বা প্রেগনেন্সি কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের পেইনের ব্যথা বাড়িয়ে দেয়। অর্থাৎ এতক্ষণের আলোচনা থেকে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে এখানে কিছু বিষয় একটু জটিল, কিছু বিষয় একটু ঘোলাটে, কিছু সমস্যা হার্ট অ্যাটাকের জন্য হয়, আবার কিছু সমস্যা অন্য কারণেও হয়, আবার হার্টের অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনও হয়। তাহলে আমরা বুঝবো কি করে, কখন সন্দেহ করব যে হার্টের সমস্যাটা হতে পারে? বিশেষ করে যখন সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন যদি কারো মা বাবা বা ভাই বোনদের কারো হার্ট অ্যাটাক বা হার্টের রিং পরানো বা বাইপাস সার্জারির ইতিহাস থাকে, যাদের বয়স 40-এর উপরে, যদি ওই ব্যক্তি ধূমপান করে, যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা রক্তে খারাপ কোলেস্টেরলের সমস্যা থাকে, অতিরিক্ত শারীরিক ওজন বা নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব থাকে এবং সবসময় বসে বসে কাজ করার অভ্যাস থাকে, অনেকদিন যাবত টানা ঘুমের অভাব থাকে, এসব ক্ষেত্রে হঠাৎ বুকে ব্যথা, যে কোনো ধরনের বুকে ব্যথা, চাপ বা অস্বস্তি হলে প্রথমেই হার্টের সমস্যা সন্দেহ করতে হবে। একটা ব্যাপার খেয়াল করবেন, অনেক সময় লক্ষণগুলো ঠিক সুস্পষ্ট বা ক্লিয়ার কাট নয়, তখন গ্যাস্ট্রিক পেইন বা অন্য ব্যথা মনে করে সময় নষ্ট করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না। একজন অভিজ্ঞ চিকিৎসক যা বুঝবে তা কখনোই আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। সর্বোপরি পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো নিশ্চিত হওয়ার কোনো উপায়ই নেই। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে খুব অল্প খরচে একটি অতি জরুরি পরীক্ষা, যেমন ইসিজি করে অধিকাংশ হার্ট অ্যাটাক শনাক্ত করা যায়। অনেক সময় অবশ্য খুব আর্লি স্টেজে যাওয়ার কারণে, যেমন ব্যথা শুরু হওয়ার 10-15 মিনিট বা এমনকি আধা ঘন্টার মধ্যে ইসিজি করলে ইসিজিতে খারাপ কিছু নাও আসতে পারে। এই জন্য ক্লিনিক্যালি, অর্থাৎ একজন অভিজ্ঞ চিকিৎসক যদি তার ডাক্তারি জ্ঞানের মাধ্যমে রোগীর হিস্ট্রি নিয়ে, রিস্ক ফ্যাক্টরের হিস্ট্রি নিয়ে, রোগীর লক্ষণ শুনে এবং রোগীর পরীক্ষা নিরীক্ষা করে যদি সন্দেহ করেন যে এটা হার্টের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে প্রথম ইসিজি নর্মাল হলেও রোগীকে লোডিং ডোজ অফ মেডিসিনস, অর্থাৎ রক্ত পাতলা রাখার ওষুধগুলো রোগীকে নিরাপত্তার স্বার্থে খাইয়ে দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু রোগীকে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া ঠিক হবে না, এবং রোগীকে ইমার্জেন্সি জরুরি বিভাগে অপেক্ষা করিয়ে আধ ঘন্টা পর বা 1 ঘন্টা পর আবার ইসিজি রিপিট করতে হবে, এমনকি প্রয়োজন হলে অন্যান্য পরীক্ষাও করতে হবে। আসল কথা হলো, হার্ট অ্যাটাক ডায়াগনোসিস মিস করাটা খুবই বিপজ্জনক, অনেক সময় জীবন দিয়ে যার মূল্য দিতে হয়। অতএব সচেতন থাকা, চোখ কান মন সজাগ রাখাটা খুবই জরুরি। তাহলে শেষ মুহূর্ত হলেও, এমনকি বাঘের থাবায় আক্রান্ত হয়েও বেঁচে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকের আলোচনা হলো হার্টে রিং পরানো, অর্থাৎ করোনারি এনজিওপ্লাস্টি বা পিসিআই করার পর রোগীদের কি করা উচিত এবং কি করা অনুচিত এই বিষয়ের উপর। রিং পরিয়ে বাড়ি যাওয়ার সময় হার্টে রিং পরানো প্রতিটি রোগীর উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা আজকের আলোচনার পরামর্শগুলো ভালোভাবে মাথায় রাখবেন। মনে রাখবেন, রিং পরানোর পর কখনোই ভাববেন না সব চিকিৎসা শেষ, বরঞ্চ আসল চিকিৎসা শুরু। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম শতভাগ মেনে চলতে হবে, কারণ সামান্য ভুলের কারণে হতে পারে অনেক বড় ক্ষতি। ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তির এই চিকিৎসা বৃথা যেতে পারে, অতএব সাধু সাবধান। খুব সংক্ষেপে মূল্যবান কথাগুলো বলবো আজকে। যারা হার্টে রিং পরিয়েছেন বা অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছেন, তারা অনুগ্রহ করে সম্পূর্ণ বক্তব্যটি শুনবেন এবং ভালোভাবে অনুসরণ করবেন। আপনার রিং পরিয়েছেন যেই চিকিৎসক বা একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের পরামর্শ ছাড়া কোনো ক্রমেই ওষুধ বন্ধ করা যাবে না। হার্টে রিং পরানো রোগীকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ছুটির কাগজে যে নতুন প্রেসক্রিপশনটা দেওয়া হয়, সেটাই অনুসরণ করতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, রক্ত পাতলা রাখা অ্যান্টিপ্লেটলেট জাতীয় 2টো ওষুধ এক বেলার জন্যও বন্ধ করা যাবে না। ওষুধ শেষ হওয়ার 2-3 দিন আগেই ওষুধ সংগ্রহ করে রাখবেন। ভয়ঙ্কর বিপদ হতে পারে রক্ত পাতলা রাখার ওষুধ 2-1 দিন বন্ধ রাখার কারণে। বিশেষ কারণ ছাড়া কোলেস্টেরলের ওষুধও বন্ধ করা যাবে না। রিং পরানোর পর কমপক্ষে 7 দিন ঘরের ভিতর বিশ্রামে থাকতে হবে। হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের পর রিং পরানো হলে ছুটির দিন থেকে হিসাব করে 1 মাস বিশ্রামে থাকতে হবে। যে কোনো প্রকার শারীরিক পরিশ্রম বা যৌনকর্ম শুরু করার ব্যাপারেও একই সময় নির্দেশনা মেনে চলতে হবে। হাঁটা চলা, নিয়মিত শরীরচর্চা ধীরে ধীরে শুরু করতে হবে, এবং যদি আপনার কোনো সমস্যা না হয়
তখন চিকিৎসকের পরামর্শ মতো ধাপে ধাপে পরিশ্রমের মাত্রা বাড়াতে পারবেন। হঠাৎ শুরু করেই বেশি হাঁটা বা দৌড়ানো বা শরীরচর্চা বেশি পরিমাণে করে ফেলা, অতিরিক্ত করা বিপজ্জনক হতে পারে। হার্ট ফেলিউরের রোগীকে রিং পরানোর পর প্রতিদিন 24 ঘন্টায় কী পরিমাণ পানি রোগী পান করতে পারবেন সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ মতো মেনে চলতে হবে। কেউ আছেন সারাদিনে সব মিলিয়ে 1 লিটারের বেশি পানি পান করতে পারবেন না, কেউ 1.5 লিটার, কারোর জন্য 1.5 লিটার। যে রোগীর জন্য চিকিৎসক যে পরামর্শ দেবেন সেটাই মেনে চলা প্রয়োজন। রিং পরানোর পর কেউ 7 দিন, কেউ 15 দিন, কেউ আবার 30 দিন পর হাঁটতে পারবেন। অনেকেই একটা সময় পর দৌড়াতেও পারবেন, খেলাধুলাও করতে পারবেন। বেশিরভাগ রোগী স্বাভাবিক সব রকমের দৈনন্দিন কাজ এবং জীবিকা নির্বাহের কাজ করতে পারবেন। কে কতদিন পর কিভাবে শুরু করবেন আপনার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী করবেন। আপনার হৃদরোগ বিশেষজ্ঞ যখন আপনাকে অনুমতি দিবেন তখন থেকেই নৈমিত্তিক শারীরিক পরিশ্রম মানে হৃৎপিণ্ড সুস্থ রাখার জন্য যে দৈনন্দিন হাঁটাচলা সেটা শুরু করতে হবে। 1 দিন 2 দিন পর পর ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে আপনাকে প্রতিদিন কমপক্ষে 45 মিনিট হাঁটতে হবে। শারীরিক সক্ষমতা থাকলে বা আগে থেকেই অভ্যাস থাকলে একটু কম বয়সী রোগীরা জগিং বা ধীরে ধীরে দৌড়াতেও পারেন। ডায়াবেটিস থাকলে, রক্তের কোলেস্টেরলের অবস্থা বেশি খারাপ হলে বা অতিরিক্ত শারীরিক ওজন থাকলে আরও বেশি শারীরিক পরিশ্রম করতে হবে। এসব কোনোটাই না থাকলেও আপনাকে নিয়ম করে প্রতিদিন দৈনন্দিন শরীরচর্চা করতেই হবে। রিং পরানোর পর আপনার কোনো প্রকার শারীরিক সমস্যা না হলেও নিয়মিত আপনার হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আপনাকে অবশ্যই ফলো আপ মানে চেক আপ করাতে আসতে হবে। অনেক রোগী এতটাই কাণ্ডজ্ঞানহীন যে আমরা চিকিৎসক, নার্স সবাই বারবার বলে দেওয়ার পরেও ঠিকমতো ফলো আপ করাতে আসেন না। রিং পরানোর 2 সপ্তাহ পর প্রথমবার, রিং পরানোর 2 মাস পর দ্বিতীয়বার, রিং পরানোর 6 মাস পর তৃতীয়বার এবং 1 বছর পর চতুর্থবার আপনাকে ফলো আপ করাতে আসতে হবে। কোনো সমস্যা হলে এর আগেই আসবে। এসব ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ফলো আপ না করালে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিটি ফলো আপে আপনার রিং পরানোর চিকিৎসক নিশ্চিত হবেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা। কোনো ওষুধের মাত্রা কমাতে পারেন বা পরিবর্তন করতে পারেন। ফলো আপ না করালে আপনার ওষুধ খাওয়ায় বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ অবস্থা অনুযায়ী 2 মাস, 6 মাস বা 1 বছর পর বিভিন্ন ওষুধ আপনার হৃদরোগ বিশেষজ্ঞ পরিবর্তন করতে পারেন। রিং পরানোর পর অবশ্যই আপনার ডায়াবেটিস এবং রক্তের কোলেস্টেরল খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখবেন। ডায়াবেটিস বা কোলেস্টেরল খারাপ অবস্থায় থাকা রিং বন্ধ হবার বা ভালো রক্তনালীতে নতুন করে ব্লক হবার বড় একটা কারণ। কাজেই ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রয়োজনে প্রতি মাসে একবার ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। যাদের ধমনীর ব্লকের অবস্থা যত খারাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাদের তত বেশি সচেতন হতে হবে। রিং পরানোর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব স্বাভাবিক হাঁটাচলা শুরু করতে হবে। আরেকটা অতীব জরুরি বিষয় হলো ধূমপান, তামাক, জর্দা, সাদা পাতা সেবন, মদ্যপান বর্জন করতে হবে। ধূমপান, জর্দা এগুলি যদি আপনি সেবন করেন তাহলে আপনার আবার ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হৃৎপিণ্ডের জন্য উপকারী খাবার গ্রহণ করবেন, হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর খাদ্য বর্জন করবেন। খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার ওজন সম্পূর্ণ ঠিক আছে, ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা নেই, তবুও আপনাকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতেই হবে। তেল, চর্বি, চিনি, লবণযুক্ত খাবার যথাসাধ্য পরিহার করতে হবে। যে কোনো তেলে ভাজা খাবার, বিশেষ করে সাধারণ হোটেলের, রেস্টুরেন্টের খাবার, পিৎজা, বার্গার, পাস্তা, ক্যানে ভরা জুস, কোক, স্প্রাইট, প্রক্রিয়াজাতকৃত মাংস, গরু ছাগলের মাংস, চকলেট, আইসক্রিম, কেক, সাদা ময়দার খাবার, মিষ্টি দই, মিষ্টি, যে কোনো ক্যানে ভরা খাবার পরিহার করবেন। সবজি, সালাদ বেশি বেশি খেতে হবে। পরিমাণ মতো ডিম, মাছ অথবা দেশি মুরগির মাংস প্রতিদিন খেতে পারবেন। ফল খেতে হবে নিয়মিত। ডায়াবেটিস, কিডনি, ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে অথবা ওয়ারফারিন জাতীয় ওষুধ খেলে ডায়েটিশিয়ানের নিকট খাবারের বিষয়ে পরামর্শ নেবেন। উপরের বিষয়গুলো আপনার করোনারি ধমনীতে নতুন করে ব্লক তৈরি হওয়া প্রতিরোধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, রিং যেটা বসানো হয় তার মেয়াদ আজীবন, কিন্তু এটা মেনটেন করা আপনার দায়িত্ব। নতুন করে যেন আবার ব্লক তৈরি না হয় সেই বিষয়ে আপনাকেই সচেতন থাকতে হবে। কোনো একটি বিষয়ে অবহেলার জন্য খারাপ মূল্য দিতে হতে পারে। সতর্ক থাকুন। আপনার মঙ্গলের জন্য বিষয়গুলো চর্চা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় ইন্টারন্যাশনাল কার্ডিওলজি বিষয়। এই বিষয়টি চিকিৎসাশাস্ত্রের কোন বিষয়, কাদেরকে ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট বলা হয় এবং তারা কি কি করে থাকেন,
এবং সহজ কথায় একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। ইন্টারভেনশনাল কার্ডিওলজি হলো হাত বা পায়ে রক্তনালীর ভেতর দিয়ে ক্যাথেটারের মাধ্যমে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা রোগ নির্ণয় এবং সমাধান করার চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে বুক কেটে হৃৎপিণ্ডের মধ্যে কোনো অস্ত্রোপচার করতে হয় না। এই চিকিৎসা পদ্ধতিতে যারা চিকিৎসা করেন তাদেরকেই বলা হয় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। বাস্তব উদাহরণ আমি এনজিওগ্রাম করি, হার্টে রিং পরাই, পেসমেকার প্রতিস্থাপন করি। পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করি কি না, অপারেশন করি কি না। শুধুমাত্র কার্ডিয়াক সার্জনরাই যে হৃৎপিণ্ডের অপারেশন করেন এটা অনেকেই জানেন না। অথবা আমি যে এনজিওগ্রাম করি, এনজিওপ্লাস্টি করি, পেসমেকার, এগুলোকে অনেকে হৃৎপিণ্ডের সার্জারি মনে করে। আসলে এই কাজগুলো হৃৎপিণ্ডের কোনো অপারেশন নয়। কার্ডিয়াক সার্জন বা কার্ডিওথোরাসিক সার্জন হলেন তারা যারা বুক কেটে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন। করোনারি ধমনির বাইপাস সার্জারি, ভালভ মেরামত বা প্রতিস্থাপন, হৃৎপিণ্ডের ফাটা দেয়ালের অতি জরুরি মেরামত, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি যেমন হৃৎপিণ্ডের দেয়ালের ছিদ্র বা অস্বাভাবিক গঠন সংশোধন, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্ফীত মাংসপেশির চিকিৎসা, হৃৎপিণ্ডের টিউমার অপসারণ, রক্তনালীর ফিস্টুলা, অ্যানিউরিজম, ছেঁড়া ফাটা রক্তনালীর মেরামত, হৃৎপিণ্ডের আবরণী পর্দার অপসারণ ইত্যাদি সবই করেন কার্ডিয়াক সার্জন। পক্ষান্তরে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অর্থাৎ আমরা কি করি? করোনারি ও পেরিফেরাল এনজিওগ্রাম, করোনারি ও পেরিফেরাল এনজিওপ্লাস্টি ও কয়েলিং, অস্থায়ী ও স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন, বেলুনের মাধ্যমে সরু ভালভ মেরামত করা, অ্যালকোহল সেপ্টাল অ্যাবলেশন, ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং অ্যাবলেশন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, জন্মগত হৃদরোগের ডিভাইস ইমপ্লান্টেশন, ট্রান্সকিউটিনিয়াস কৃত্রিম ভালভ প্রতিস্থাপন, এই কাজগুলো সবই করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই কাজগুলো কিন্তু কার্ডিয়াক সার্জন করতে পারেন না, আবার একজন জেনারেল কার্ডিওলজিস্টও করতে পারেন না। এই কাজগুলো করতে পারেন শুধুমাত্র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আবার বুক কেটে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন কার্ডিয়াক সার্জন। এই কাজগুলো কোনো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট করতে পারেন না। চিকিৎসক হবার পরেই একজন চিকিৎসককে পরবর্তী ধাপে সিদ্ধান্ত নিতে হয় তিনি কোন বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করে কোন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক হতে চান। বাংলাদেশে এমবিবিএস পাশ করার পর ইন্টার্নশিপ প্রশিক্ষণ শেষে একজন ব্যক্তি একজন চিকিৎসক হিসেবে পরিগণিত হন। তিনি যদি কার্ডিওলজিস্ট হতে চান তাহলে ওনাকে কার্ডিওলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে হয়, উচ্চতর ডিগ্রি অর্জন করতে হয় এবং প্রশিক্ষণ নিতে হয়। আর যদি কার্ডিয়াক সার্জন হতে চান তাহলে ওনাকে কার্ডিয়াক সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে। কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জন দুজনেই হৃদরোগের চিকিৎসা করেন, কিন্তু দুজনের পড়াশোনা, ডিগ্রি, প্রশিক্ষণ সবই আলাদা। বাংলাদেশ ও ভারতে এটা বুঝতে পারা খুব সহজ। দেখবেন যারা সার্জন তাদের ডিগ্রি এমএস, আর যারা সার্জন নয় তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এমডি। কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনের মধ্যে মূল পার্থক্য এটাই যে কার্ডিয়াক সার্জন বুক কেটে হৃৎপিণ্ডের অপারেশন বা অস্ত্রোপচার করেন, আর কার্ডিওলজিস্ট কোনো ধরনের সার্জারি মানে অস্ত্রোপচার করেন না। যেমন আমি কার্ডিয়াক সার্জন নই, আমার লেখাপড়া, ডিগ্রি, প্রশিক্ষণ কোনো কিছুই সার্জারির সাথে সম্পর্কিত নয়। কার্ডিওলজি বিষয়ে ডিগ্রি অর্জনের পরেই একজন চিকিৎসক কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিগণিত হন। সব কার্ডিওলজিস্টই কিন্তু ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসা করতে পারেন না। শুধুমাত্র যেসব কার্ডিওলজিস্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ শেষে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ে চিকিৎসা প্রদান করছেন নিয়মিত, তাদেরকেই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলা হয়। একজন কার্ডিওলজিস্ট চাইলে জেনারেল কার্ডিওলজিস্ট হিসেবে আজীবন চিকিৎসা পেশা চালিয়ে যেতে পারেন। তিনি কখনোই ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসা সেবা প্রদান করেন না। জেনারেল কার্ডিওলজিস্টকে নন ইনভেসিভ কার্ডিওলজিস্টও বলা হয়ে থাকে। ওনাদের মধ্যে কেউ কেউ ইকোকার্ডিওগ্রামের উপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে। যেমন আমি আমার বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। চিকিৎসক হবার পরে আমি কার্ডিওলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি, অর্থাৎ কার্ডিওলজিস্ট হয়েছে। এই পর্যায়ে আমি চাইলে একজন জেনারেল কার্ডিওলজিস্ট হিসেবে আমার চিকিৎসা পেশা চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এরপরে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে ইন্টারভেনশনাল কার্ডিওলজি চিকিৎসা সেবা প্রদান শুরু করেছিলাম। আপনি হৃৎপিণ্ডের সমস্যা হলে বা চেক আপ করার উদ্দেশ্যে একজন কার্ডিওলজিস্টকে দেখাবেন, জেনারেল কার্ডিওলজিস্ট অথবা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। হৃদরোগ নির্ণয়ের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, হোল্টার ইসিজি করতে পারেন শুধুমাত্র কার্ডিওলজিস্ট। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টকে দেখানোর সুবিধা হলো উনি প্রয়োজন হলে অ্যানজিওগ্রামও করতে পারবেন, অর্থাৎ রোগ নির্ণয়ের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন। করোনারি ধমনির ব্লক যদি গুরুতর হয়, তার চিকিৎসা যদি অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে সেটা সম্ভব হয়, সেটাও করবেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এজন্যই হার্ট অ্যাটাক হয়ে গেলে অথবা হার্ট অ্যাটাকের নিকট ইতিহাস থাকলে আপনি জরুরি ভিত্তিতে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন।
আর কোনো ব্লকের চিকিৎসা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে সম্ভব নয় এবং বাইপাস সার্জারি করা প্রয়োজন, সেটাও সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। যেসব ক্ষেত্রে স্টেন্টিং করা অর্থাৎ রিং বসানোর মাধ্যমে ব্লকের সমাধান ভালো হবে না, যেসব ক্ষেত্রে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করাই সর্বোত্তম চিকিৎসা, সেইসব রোগীকে কার্ডিয়াক সার্জনের কাছে রেফার করতে পারবেন, সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আসল কথা হলো, প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রতিনিয়ত চিকিৎসাকেও সহজ করার চেষ্টা চলছে। যদি বুক না কেটে কাটাছেঁড়া বা অপারেশন বা অজ্ঞান করা ছাড়াই যদি চিকিৎসা সম্ভব হয়, তাহলে আমরা কেন অপারেশন করাতে যাব? ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়টি দ্রুত উন্নতি হচ্ছে এবং আরও উন্নতি হবে। যেমন আগে বুক না কেটে ভালভ প্রতিস্থাপন সম্ভব ছিল না, কিন্তু এখন বুক না কেটেই অ্যাওর্টিক ভালভ প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। এমনকি সার্জারিতেও অনেক উন্নত ধরন হচ্ছে। যেমন কোনো কার্ডিয়াক সার্জন পুরো বুক না কেটে শুধুমাত্র বুকের মধ্যে ছিদ্র করে বাইপাস সার্জারি করছে। হয়তো ভবিষ্যতে এমন একদিন আসবে হৃৎপিণ্ডের কোনো চিকিৎসার জন্যই হয়তো আর সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে আমার আলোচনার বিষয় ইটিটি পরীক্ষার গুরুত্ব। করোনারি ধমনির ব্লকেজ নির্ণয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। যেহেতু ট্রেডমিল মেশিন এই পরীক্ষাটি করতে হয়, তাই এটিকে ট্রেডমিল টেস্টও বলা হয়, সংক্ষেপে টিএমটি। এটি এক ধরনের স্ট্রেস টেস্ট, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি শারীরিক পরিশ্রমের স্ট্রেস বা চাপটা রোগীর হৃৎপিণ্ডের উপর কতটুকু প্রভাব ফেলে, যেই ব্যক্তির পরীক্ষাটা করা হচ্ছে তার হৃৎপিণ্ড এই চাপটা স্বাভাবিকভাবে নিতে পারে কিনা, তাই এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। এটা বৈজ্ঞানিকভাবে দেখার জন্য দাঁড়ানো অবস্থা থেকে শুরু করেই সম্পূর্ণ হাঁটার সময়টা এবং তারপরেও বিশ্রামরত অবস্থায় আরো 6 মিনিট নিরবিচ্ছিন্নভাবে ইসিজি রেকর্ড করা হয়। আপনি হাঁটতেছেন একটি বেল্টের উপরে এবং কম্পিউটার মনিটরে আপনার হাঁটার প্রতিটি মুহূর্তের ইসিজি রেকর্ড করা হচ্ছে। 3 মিনিট পর পর হাঁটার গতি এবং হাঁটার যে বেল্টের উপর আপনি হাঁটছেন সেই বেল্টের ঢালের উচ্চতা স্বয়ংক্রিয়ভাবে 3 মিনিট পর পর বেড়ে যাবে। যদি গুরুতর ব্লকেজ থাকে তাহলে হাঁটার চাপ বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে ইসিজিতে খারাপ ধরন আসতে শুরু করবে। এই খারাপ ধরনের ইসিজি শনাক্তকরণ নিশ্চিত হলেই হাঁটানো বন্ধ করে দিতে হয়। এই যে হাঁটার সাথে সাথে ইসিজি খারাপ হয়ে গেল, এটা কিন্তু শতকরা 75% ক্ষেত্রে করোনারি ধমনির ব্লক নির্দেশ করে। অর্থাৎ ব্লক আছে তাই ইসিজি খারাপ হয়েছে। আর ব্লক না থাকলে আপনি 12 মিনিট 14 মিনিট যতই হাঁটেন না কেন আপনার ইসিজি স্বাভাবিক থাকবে। আপনার করোনারি ধমনীতে গুরুতর ব্লক আছে কিন্তু আপনি জানেন না, কারণ আপনার কোনোদিনই বুকে ব্যথা বা সমস্যা মনে হয়নি। ব্লক নির্ণয়ের সবচেয়ে নিশ্চিত পরীক্ষা করোনারি এনজিওগ্রাম। কিন্তু আমরা কি সবাইকে করোনারি এনজিওগ্রাম করাবো? নিশ্চয়ই না। তাহলে কাদের এনজিওগ্রাম করব? যাদের ইটিটি রিপোর্ট পজিটিভ তাদের আমরা এনজিওগ্রাম করাবো, কারণ ইটিটি রিপোর্ট পজিটিভ মানে খারাপ, মানে হলো করোনারি ধমনীর ব্লকের সম্ভাবনা বেশি। এনজিওগ্রাম কখন করব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইটিটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। সহজ কথায়, কাদের বুকে ব্লক থাকার, করোনারি ধমনীতে ব্লক থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ কাদের এনজিওগ্রাম করাতে হবে সেটা জানার উদ্দেশ্যে প্রাথমিকভাবে যে পরীক্ষাটি করা দরকার সেটা হলো এই পরীক্ষার সেন্সিটিভিটি বেশ ভালো। যদি গুরুতর ব্লকেজ থাকে তাহলে ইটিটি পরীক্ষার রিপোর্ট খারাপ আসার সম্ভাবনা প্রায় 80%। এবং পুরুষদের ক্ষেত্রে এই পরীক্ষার স্পেসিফিসিটিও বেশি, অর্থাৎ ইটিটি রিপোর্ট পজিটিভ মানেই করোনারি ধমনীর গুরুতর ব্লক থাকার সম্ভাবনা বেশি, সেটাও প্রায় 80%। মহিলাদের ক্ষেত্রে এই পরীক্ষার স্পেসিফিসিটি অবশ্য কম, মানে অনেক ফলস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। অর্থাৎ মহিলাদের ইটিটি পজিটিভ হলেও এনজিওগ্রামে অনেক সময় খারাপ কিছু পাওয়া যায় না। ইটিটি পজিটিভ মানে রিপোর্ট খারাপ, অর্থাৎ পজিটিভ শব্দের অর্থ সবসময় ভালো না। কিন্তু ইটিটি পজিটিভ এই রিপোর্টের মাত্রা এক এক সময় এক এক রকম। সব পজিটিভ রিপোর্ট একই রকম খারাপ নয়। একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া পূর্ণ হলেই ইটিটিতে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়, কিন্তু খারাপের মাত্রাও কম বেশি হয়। যেমন 9 মিনিট হাঁটার পর 1.5 মিলিমিটার এসটি ডিপ্রেশন হয়েছে, এই রিপোর্টটা পজিটিভ। আবার মাত্র 2 মিনিট হাঁটার পরেই 2.5 মিলিমিটার এসটি ডিপ্রেশন হয়ে গেছে, এই রিপোর্টটাও পজিটিভ, কিন্তু পরেরটা অনেক বেশি খারাপ। এই জন্যই ইসিজি পরিবর্তন যত বেশি খারাপ হবে করোনারি ধমনীর গুরুতর ব্লক থাকার সম্ভাবনা তত বেশি হবে। এই জন্যই ইটিটি শুধু শেষ পৃষ্ঠার রিপোর্টটি নয়, প্রতিটি পাতার ইসিজি ট্রেসিং যখন একজন হৃদরোগ বিশেষজ্ঞ নিজে দেখবেন তখন তিনি বুঝতে পারবেন ইটিটি রিপোর্টটা আসলে কত খারাপ। গুরুতর ব্লকেজ থাকা সত্ত্বেও কেন বুকে ব্যথা না হতেই পারে সেটা আগেই আরেকদিন আলোচনা করেছি। আমার ইউটিউব চ্যানেলেই পাবেন এই টপিকটি। শিরোনাম হলো ব্লক থাকলেও বুকে ব্যথা হয় না কেন। এক কথায় 10 থেকে 15 মিনিট জোরে হাঁটা বা দৌড়ানো বা 5-6 তলা সিঁড়ি বেয়ে ওঠার মতো কাজ না করলে গুরুতর ব্লকেজ থাকা সত্ত্বেও কখনোই কোনো বুকে ব্যথা নাও হতে পারে। কারণ হৃৎপিণ্ড অতিরিক্ত চাপে না পড়লে গুরুতর ব্লকযুক্ত সরু রক্তনালীর মধ্য দিয়ে দুর্বল রক্ত প্রবাহের মাধ্যমে যতটুকু অক্সিজেন সরবরাহ হয় তাতেই হৃৎপিণ্ডের চাহিদা মিটে যায়। অনেকেই আছেন একদমই হাঁটেন, লিফট, গাড়ি বা রিক্সাতে সব রকমের চলাফেরা,
এই ধরনের মানুষ গুরুতর ব্লক থাকা সত্ত্বেও কখনো শারীরিক পরিশ্রম না করার কারণে ব্লকজনিত বুকে ব্যথা অনুভব করেন। সবার শরীরের সহ্য ক্ষমতা একরকম নয়। অনেকেই প্রতিদিনই হাঁটেন, তারপরেও ব্লক হচ্ছে ধীরে ধীরে, কিন্তু ব্লক গুরুতর হবার পরেও তার সেরকম বুকে ব্যথা হচ্ছে না, অথবা বুকে একটা চাপ চাপ মনে হয়, উনি এটাকে গ্যাসের চাপ মনে করছেন, হয়তো হাঁটার গতি কমিয়ে অ্যাডজাস্ট করছেন। কেউ গ্যাসের ওষুধ খাওয়া শুরু করেছেন, কেউ আবার হাঁটাই বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এটা যে করোনারি ধমনির ব্লকের জন্য হচ্ছে তা তো ওনার জানা নেই। একটা সময় এই সমস্যা নিয়ে চলতে চলতে তিনি অভ্যস্ত হয়ে যান। কিছু কিছু অতি ভাগ্যবান মানুষ দেখা যায় ধীরে ধীরে সব রক্তনালীতে গুরুতর ব্লক নিয়েও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন না। একটা পর্যায়ে কোনো বড় ধরনের সমস্যা হলে তাদের এনজিওগ্রাম করে দেখা যায় ব্লকের অবস্থা খুবই খারাপ। তখন রোগী এবং রোগীর স্বজনেরা সবাই আকাশ থেকে পড়েন। এজন্যই যাদের এক বা একাধিক রিস্ক ফ্যাক্টর রয়েছে, বয়স 40-এর উপর, তাদের হার্ট চেক আপ প্যাকেজে 3টি পরীক্ষা থাকা জরুরি: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং ইটিটি। ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম না করে ইটিটি করা যাবে না, কারণ ইসিজি এবং ইকোতে এমন কিছু সমস্যা নির্ণয় হতে পারে যা থাকলে ইটিটি করা ঝুঁকিপূর্ণ। যেমন হার্ট অ্যাটাকের প্রক্রিয়া চলছে বা এখন ব্লকজনিত বুকে ব্যথা হচ্ছে, তাদের ইটিটি করা বিপজ্জনক। হার্ট ভালভের গুরুতর সমস্যা, মহাধমনীর দেয়ালের ফাটল, ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, হৃৎপিণ্ডের দেয়াল জন্মগতভাবে অনেক বেশি মোটা হয়ে থাকলে ইটিটি করা উচিত নয়। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসিজি আর ইকো যখন নরমাল আসছে তখন ইটিটি পরীক্ষাটা আর দরকার নেই। এটা একটা মারাত্মক ভুল। করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত হার্টের কোনো বড় ধরনের ক্ষতি না হচ্ছে, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। একজন রোগী আসলো হৃদরোগ চিকিৎসকের চেম্বারে। সমস্যা কি? স্যার, আমার 10 বছর যাবত ডায়াবেটিস। আমি প্রতিদিন সন্ধ্যায় 1 ঘন্টা হাঁটি, কিন্তু গতকাল সন্ধ্যায় 10 মিনিট হাঁটার পরে বুকটা হঠাৎ চেপে ধরল। আমি হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। কয়েক মিনিট পর ধীরে ধীরে খারাপ লাগাটা চলে গেল। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। ইসিজি ও কালার ডপলার ইকো সম্পূর্ণ স্বাভাবিক রিপোর্ট, মানে খারাপ কিছু পাওয়া গেল না। 3 নম্বর পরীক্ষা ইটিটি করা হলো। ইটিটি রিপোর্ট পজিটিভ, মানে খারাপ। এবার অবধারিতভাবে পরবর্তী ধাপের চূড়ান্ত পরীক্ষা করতে হবে। এনজিওগ্রাম করে দেখা গেল মূল 3টি করোনারি ধমনীতেই গুরুতর ব্লক। এগুলোর মাত্রা 80% থেকে 95%। তো এই ভদ্রলোকের কিন্তু কোনো হার্ট অ্যাটাকই হয়নি এখনো পর্যন্ত। এখন উনি বাইপাস সার্জারি করিয়ে নিজের হৃৎপিণ্ডকে নিরাপদে রাখতে পারবে। তাহলে আমরা বুঝলাম ইটিটি কত চমৎকার একটি পরীক্ষা। ইটিটি করেই নিশ্চিত হওয়া গেল যে এনজিওগ্রাম করাতে হবে। ব্লক থাকার সম্ভাবনা খুব বেশি। ইসিজি আর ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট নরমাল মানে হলো হার্টের এখনো কোনো ক্ষতি হয়নি, কিন্তু করোনারি ধমনীর গুরুতর ব্লকের জন্য রোগী মারাত্মক ঝুঁকিতে আছেন। ইটিটি না করালে সেই সমস্যাটা ধরাই পড়তো। যে কোনো সময় এই ভদ্রলোক মারাত্মক বিপদে পড়তে পারতেন, যদি না এনজিওগ্রাম করার পরে সমস্যাটি নির্ণয় করার পর সমাধান করা না হতো। মনে রাখতে হবে, হার্টের চিকিৎসার উদ্দেশ্য শুধু ব্যথা কমানো নয়, সবচেয়ে বড় উদ্দেশ্য হলো হার্ট অ্যাটাক প্রতিরোধ করা। কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে তো জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আর বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রে হার্টের কিছু না কিছু ক্ষতি হবে, অনেক সময় মারাত্মক স্থায়ী ক্ষতি হয়ে যাবে। কাজেই চেক আপ করা, হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আসল উদ্দেশ্য হলো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য সাধ্যমতো সবকিছু করা। আবার বিপরীত ঘটনাও ঘটে থাকে, যেমন কোনো রোগী বলছেন হাঁটলে পরে ব্যথা হয় বা বেশি হয়রান লাগে, কিন্তু ইটিটি করার সময় দেখা গেল রোগী যতই হাঁটছেন ইসিজি কিন্তু খারাপ হচ্ছে না, অর্থাৎ রোগীর আসলে ব্লকের সমস্যা নেই। শরীরের কোনো মাংসপেশির ব্যথা বা নিয়মিত হাঁটার অভ্যাস না থাকার কারণে শারীরিক সক্ষমতার ঘাটতির জন্য রোগীর বেশি হয়রান মনে হয়। ইটিটি নিয়ে অনেকের অমূলক ভীতি থাকে। অনেকেই মনে করেন এই পরীক্ষায় দৌড়াতে হয়। ইটিটি পরীক্ষার কথা শুনলেই বলে ওঠেন, ওরে বাবা, আমি দৌড়াতে পারবো না, আমাকে স্যার ইটিটি দিবেন। আসলে দৌড়ানোর কোনো প্রয়োজনই নেই। প্রথম 3 মিনিট খুব ধীরে ধীরে হাঁটতে হয়, 3 মিনিট পর স্বাভাবিক হাঁটা, 9 মিনিট পর একটু দ্রুত হাঁটতে হয়। হাঁটার অভ্যাস থাকলে 9 মিনিট পরও দৌড়াতে হয় না। আপনার হাঁটার অভ্যাস না থাকলে একটু কষ্ট হবে, কিন্তু টেস্টের গুরুত্ব বুঝলে এই সামান্য কষ্ট করতে আপনার আপত্তি হবার কথা নয়। আপনি যদি অন্তত 8 মিনিটও হাঁটতে পারেন এবং এর মধ্যে ইসিজি খারাপ না হয়, তাহলে আপনার আর এনজিওগ্রাম করার প্রয়োজন হলো না। আর এর আগেই যদি আপনার ইসিজি খারাপ হয়ে যায়, চিকিৎসক নিজেই হাঁটার মেশিন বন্ধ করে দেবে, আপনার ভয়ের কিছু নেই। কিন্তু আপনার যে এনজিওগ্রাম করা উচিত এই বিষয়ে নিশ্চিত হওয়া গেল, এটাই এই পরীক্ষার বিরাট একটা উপকারী। আপনি যদি ইটিটি না করাতে চান তাহলে সরাসরি এনজিওগ্রাম করাতে হবে, অন্তত পক্ষে সিটি করোনারি এনজিওগ্রাম, কারণ গুরুতর ব্লক যে নেই এটা তো নিশ্চিত করতে হবে, কারণ আর কোনো ভালো বিকল্প প্রায় নেই বললেই চলে। আপনি ক্যাথেটার এনজিওগ্রাম করেন আর সিটি করোনারি এনজিওগ্রাম করান, যেটাই করান একটা মানসম্পন্ন হাসপাতালে দুটো পরীক্ষাই ব্যয়বহুল, অথচ মাত্র 2.5 থেকে 3 হাজার টাকার পরীক্ষা ইটিটি করিয়ে আপনার চিকিৎসক নিশ্চিত হতে পারবেন আপনার আসলে ব্লকের সমস্যা থাকতে পারে কিনা বা আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন আছে কিনা। তাহলে করোনারি এনজিওগ্রাম ছাড়া ইটিটি পরীক্ষার বিকল্প কি? কখনো কখনো আমরা হৃদরোগ চিকিৎসকরা মুশকিলে পড়ে যাই, যখন রোগী পায়ের বা মেরুদণ্ডের সমস্যা বা সাম্প্রতিক পেটের কোনো সার্জারি করা থাকার কারণে অথবা অত্যধিক শারীরিক দুর্বলতার কারণে
বা বার্ধক্যজনিত কারণে ইটিটি করার উপযুক্ত নয়। সেক্ষেত্রে যদি ব্যবস্থা থাকে তাহলে আরেক ধরনের স্ট্রেস টেস্ট করতে হয়, যেটা হলো ফার্মাকোলজিক্যাল স্ট্রেস টেস্ট। ওষুধের মাধ্যমে রোগীর হৃদস্পন্দনের গতি বাড়ানো অবস্থায় ইকোকার্ডিওগ্রাম করতে হয়, যাকে ডোপামিন স্ট্রেস ইকো বলা হয়। মুশকিল হলো সময় সাপেক্ষ আয়োজন এবং বাড়তি ঝুঁকি না নেওয়ার জন্য বেশিরভাগ হাসপাতালে এই পরীক্ষাটির ব্যবস্থা থাকে। তাহলে আমরা বুঝলাম ইটিটি পরীক্ষাটি কত গুরুত্বপূর্ণ এবং কত ভালো একটি পরীক্ষা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যখন আপনাকে পরীক্ষাটি করাতে বলেন, তিনি জেনে বুঝেই বলেন যে এটি আপনার জন্য নিরাপদ। আপনার অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। একবারই তো সামান্য একটু কষ্ট করুন, মাত্র 8 থেকে 10 মিনিট থাকবে। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা না করে ইটিটি করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি আপনার রিস্ক ফ্যাক্টর বেশি হয় এবং বয়স 40-এর উপরে হয়, তাহলে কোনো সমস্যা মনে না হলেও প্রতি বছরে অন্তত একবার আপনার ইটিটি করা হবে। ইটিটি রিপোর্ট নেগেটিভ মানে ভালো রিপোর্ট, তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করুন আর আপনি রিস্ক ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণ করুন। ব্যাস, বিশেষ কোনো সমস্যা না হলে এনজিওগ্রামের প্রয়োজন নেই। আর ইটিটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ মানে রিপোর্ট খারাপ, তাহলে করোনারি এনজিওগ্রাম করে আপনার রক্তনালীগুলোর অবস্থা নিশ্চিত হয়ে দেখে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমার আজকের আলোচনার বিষয় হলো হার্ট অ্যাটাকের কারণ কি এবং কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে যে ধমনীগুলো অর্থাৎ করোনারি ধমনীর ভেতর গুরুতর ব্লকেজ হলো হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ। এখন প্রশ্ন হলো এই ব্লকেজগুলো কেন হয়? হার্টের ধমনীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা কখন বেড়ে যায়? এক কথায় উত্তর হলো, যখন করোনারি আর্টারি ডিজিজ হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে তখনই করোনারি ধমনীর ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেসব কারণগুলো থাকলে হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই কারণগুলোকে করোনারি ধমনী রোগের রিস্ক ফ্যাক্টর বলা হয়। আজকে আলোচনার সুবিধার্থে আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে রিস্ক ফ্যাক্টরগুলোকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই জন্যই হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার কারণগুলো অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি নৌকার ছিদ্রের সাথে তুলনা করব। এই রিস্ক ফ্যাক্টরগুলোর এক একটা নাম রয়েছে। এগুলো হলো হৃদরোগের বংশগত ইতিহাস, ডায়াবেটিস, অতিরিক্ত শারীরিক ওজন, হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর খাদ্যাভ্যাস, ধূমপান, জর্দা, তামাক, সাদা পাতা সেবন, শারীরিক পরিশ্রমের অভাব, রক্ত জমাট বাঁধার রোগ, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের সমস্যা, দীর্ঘ সময় বসে বসে কাজ করার অভ্যাস। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। একটি নৌকা কখন ধীরে ধীরে পানিতে উঠতে থাকে? নৌকার তলায় যদি ছিদ্র থাকে তবেই তো নৌকার ভেতরে পানি ঢুকবে। ছিদ্র বেশি হলে নৌকা পানিতে তাড়াতাড়ি ভরে যাবে, ছিদ্র বড় হলেও তাই। আপনি পানি সেচেও কুলাতে পারবেন না, নৌকা শেষমেশ ডুববেই। অর্থাৎ একটি ছিদ্রের চেয়ে একসঙ্গে 2 বা 3টে ছিদ্র অনেক বেশি ঝুঁকিপূর্ণ, এবং ছিদ্রগুলো যদি বড় হয় তাহলেও সেটা বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক একইভাবে রিস্ক ফ্যাক্টর যত বেশি থাকবে এবং রিস্ক ফ্যাক্টরগুলো যত তীব্র হবে, করোনারি ধমনীর ব্লকেজ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। একটি নৌকার তলায় ছিদ্র হলেই যে মুহূর্তের মধ্যে পানি ঢুকে নৌকা ডুবিয়ে দেয়, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। পানি ঢুকতে থাকবে, জমতে থাকবে, আপনি প্রথম দিকে কোনো লক্ষণই পাবেন না। যখন অনেক পানি জমে গেছে তখন নৌকা ঠেলতে কষ্ট হবে। ঠিক একইভাবে 3 মাস, 6 মাস, বছরের পর বছর ধরে রক্তনালীর দেয়ালে কোলেস্টেরল, মৃত কোষের মাধ্যমে প্লাক জমতে থাকে। ব্লক অনেক বেশি না হওয়া পর্যন্ত আপনার কোনো লক্ষণই হবে না। ব্লক যখন গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে তখন আপনার জোরে হাঁটাচলা করতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হবে। ভাগ্য খারাপ হলে হঠাৎ করে প্লাক ফেটে গিয়ে দ্রুত রক্ত জমাট বেঁধে রক্তনালী মারাত্মক সরু বা সম্পূর্ণ বন্ধ হয়ে একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়। রিস্ক ফ্যাক্টরগুলোর যেটার মাত্রা যত বেশি তত বড়। অর্থাৎ ডায়াবেটিসের অবস্থা খারাপ মানে হলো ছিদ্র একটা বেশ বড়। উচ্চ রক্তচাপ সবসময় অনেক বেশি থাকে, তাহলে 2টা ছিদ্র বড়। আবার দিনে 1 প্যাকেট সিগারেটও চলে, তাহলে ওর 3টে ছিদ্র বড়। খাবারের 100% নিয়ন্ত্রণ নাই, যা পাই তাই খাই। তেলের খাবার বেশি খাই, চিনি মিষ্টিযুক্ত খাবার বা ফাস্ট ফুড, রিচ ফুড নিয়মিতই খাই, তাহলে হলো মোট 4টা বড় ছিদ্র। এক একটা ছিদ্র যত বড় আর ছিদ্রের সংখ্যা যত বেশি, নৌকা ডোবার সম্ভাবনাও ততই বেশি। এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একমাত্র বংশগত ইতিহাসকে বাতিল করার বা কমানোর কোনো সুযোগ নেই। এটা আপনার ভাগ্যে যদি থাকে তাহলে থেকে গেল। এটারও কম বেশি হয়, যেমন কারো পরিবারে হৃদরোগের তেমন কোনো ইতিহাস নেই, অথবা শুধুমাত্র একজনের, যেমন বাবা বা মায়ের হৃদরোগ হয়েছিল। আবার কারো বংশগত ইতিহাস খুব খারাপ থাকে, যেমন বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, মেজো ভাইয়ের বাইপাস সার্জারি করা হয়েছিল, বড় বোনের হার্টে রিং করানো হয়েছিল। এরকম ইতিহাস কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। তাহলে এই বংশগত ইতিহাসের এই রিস্ক ফ্যাক্টরটা, এই ছিদ্রটাও বেশ বড়। বংশগত ইতিহাস ছাড়া আর বাকি প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরই আপনার নিয়ন্ত্রণের মধ্যে। আপনি চাইলেই এদের নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন,
আপনি উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল এগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি চাইলেই শারীরিক পরিশ্রম করতে পারেন, ব্যায়াম, নিয়মিত হাঁটা বা দৌড়ানো বা খেলাধুলা, সাঁতার বা সাইক্লিং এগুলো আপনি নিয়মিত অভ্যাস রাখতে পারেন। একটানা লম্বা সময় বসে থাকা আপনি ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন, ধূমপান সম্পূর্ণ বর্জন করতে পারেন, আপনি চাইলেই পারেন, এবং হৃদবান্ধব খাবার খাওয়ারও অভ্যাস করতে পারেন। এত কিছুর পরেও কিছু পানি তো নৌকায় ঢুকেই যাবে। এর প্রতিকার কি? আমাদেরকে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে, মাঝে মাঝে চেক করে দেখতে হবে নৌকায় কতটুকু পানি জমেছে। অর্থাৎ ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের কোলেস্টেরল এগুলি মাঝে মাঝে আমাদেরকে মেপে দেখতে হবে। আরেকটা ব্যাপার, হার্টের ইতিমধ্যে ক্ষতি হয়েছে কিনা হার্টের পরীক্ষা নিরীক্ষা, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি করে দেখতে হবে যে ইতিমধ্যেই হার্টে কোনো ব্লক জমে গিয়েছে কিনা। আর কি করতে হবে? নৌকায় পানি যতটুকু ঢুকেছে সেচে বের করতে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে। হাঁটাহাঁটি, খেলাধুলা, দৌড়াদৌড়ি, যে কোনো ধরনের ব্যায়াম বাড়িয়ে দিতে হবে। খাদ্যাভ্যাস কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই যে বংশগত ইতিহাস, এটা তো আপনি বদলাতে পারবেন না, কিন্তু অতিরিক্ত সচেতনতা আর পরিশ্রমের মাধ্যমে আপনি সব রিস্ক ফ্যাক্টরকেই জয় করতে পারেন। বড় হলেও খাটাখাটি করে ঠিকই নৌকা ভাসিয়ে রাখতে পারেন। অনেকেই খুব সুন্দর করে হেসে বলে, ডাক্তার সাহেব আমি সবই করছি কিন্তু ধূমপানটা বাদ দিতে পারবো না, অথবা খাবারের ব্যাপারে আমি খুব সচেতন কিন্তু হাঁটার একদম সময় পাই না, আমি খুব ব্যস্ত। এখন আমার কথা হলো, আপনি যদি নৌকা বাঁচাতে চান তাহলে তো সব ছিদ্রই বন্ধ করতে হবে। বলুন, একটি বা দুটি ছিদ্র রেখে দিলে আপনার বিপদের সম্ভাবনা তো থেকেই যাবে নাকি? সব ধরনের গবেষণায় তথ্য বিশ্লেষণ করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো যত বেশি থাকবে, যত খারাপ অবস্থায় থাকবে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তত বেশি থাকে। এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনি কি হার্টের রোগ আপনার থেকে দূরে রাখতে চান, নাকি হার্টের রোগ নিজে নিজেই ডেকে আনতে চান? যদি হার্টের রোগ ডেকে আনতে চান তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলোকে সংখ্যায় বাড়াবেন, ওজনেও বাড়াবেন। মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল একদমই নিয়ন্ত্রণে রাখবেন না। তার মানে হলো আপনি হাঁটাহাঁটি, খেলাধুলা, সাঁতার, ব্যায়াম কোনোটাই করবেন না। আপনি সবসময় শুয়ে বসে কাজ করবেন। আপনি তেল চর্বিযুক্ত খাবার, লবণ, চিনি, মিষ্টিযুক্ত খাবার বেশি খাবেন, শাকসবজি, সালাদ কম খাবেন। আপনি ধূমপান করবেন, আপনি ব্লাড প্রেশার মাপবেন না, আপনি কোলেস্টেরল মাপবেন না, ডায়াবেটিস মাপবেন না, এমনকি আপনার প্রয়োজনীয় ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন না। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি হার্টকে বিপদমুক্ত রাখার চেষ্টা করব, তাহলে কি করবেন এখন আর আমার বলতে হবে না। এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন একটা রিস্ক ফ্যাক্টরও রাখা যাবে না। আর রিস্ক ফ্যাক্টর যদি থাকেই, তাকে শক্তভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। নৌকার তলার ছিদ্রগুলোকে সবসময় যত্ন করে মেরামত করতে হবে, যথাসম্ভব ছিদ্র বন্ধ করতে হবে, আর কষ্ট করে নৌকায় জমে যাওয়া পানি সেচে বের করতে হবে। তাহলেই নৌকা বাঁচাতে পারবে। মানে হলো প্রতিদিন যথেষ্ট পরিমাণে শারীরিক পরিশ্রম, মানে দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা, সাইক্লিং, ট্রেডমিল করা, আপনাকে এগুলো করে প্রতিদিন আপনার শরীরকে সচল রাখতে হবে। আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য এই চেষ্টাগুলো আপনাকে করতেই হবে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তের কোলেস্টেরল নিয়মিত চেক করবেন, প্রয়োজনীয় ওষুধ খাবেন, কোথাও অবহেলা করবেন না। হার্টের জন্য যেটা ভালো খাবার সেগুলো খাবেন, হার্টের জন্য যেগুলো খারাপ খাবার সেগুলো খাবেন না। ধূমপান, তামাক, জর্দা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। রিস্ক ফ্যাক্টর শতভাগ নিয়ন্ত্রণে রাখতে সফল হওয়ার মানেই হলো হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যাওয়া। তাই আমি অনুরোধ করছি, রিস্ক ফ্যাক্টর গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবেলা করুন। আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্টের রিং পরানো সম্পর্কে জনমানুষের মধ্যে প্রচলিত কিছু ভুল ধারণা সম্পর্কে কথা বলবো। হার্টের রিং করানো অর্থাৎ করোনারি এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করানোর পর আপনি কার পরামর্শ মতো চলবেন, কোনটা করা ঠিক হবে, কোনটা করা যাবে না, কি করা উচিত হবে, কোনটা করলে ভুল হবে, কোনটা করলে ক্ষতি হবে, এসব বিষয়ে আপনি শুধুমাত্র আপনার সুনির্দিষ্ট যে হৃদরোগ চিকিৎসক রয়েছেন তার পরামর্শ মতো আপনি চলবেন। এসব ক্ষেত্রে অন্য যে কারো পরামর্শ শুনতে গেলে, এমনকি অন্য একজন রোগীর কথা মতো চলতে গেলেও অনেক সময় মারাত্মক ভুল হয়ে যায়। কারণ হার্টের রোগী এক একজন এক এক রকম, এক একজনের পরিস্থিতি এক এক রকম। কারো হার্টে রিং পরানো হয়েছে অথচ ওনার কখনো হার্ট অ্যাটাকই হয়নি, অর্থাৎ হার্টের তেমন কোনো ক্ষতিই হয়নি। আবার কারো হার্টের স্বল্প মাত্রার বা মাঝারি মাত্রার, কারো হার্টের অনেক মারাত্মক রকমের ক্ষতি হয়ে গেছে। আবার কারো হার্টের ব্লক ছাড়াও রিং পরানো হয়েছে, পাশাপাশি দেখা যায় যে হার্টের অন্য সমস্যাও রয়েছে, যেমন ভালভের সমস্যা রয়েছে বা অন্য কোনো মারাত্মক সমস্যা রয়েছে। অর্থাৎ
এক একজন রোগীর কন্ডিশন এক এক রকম। এই জন্যই কোন রোগী কিভাবে চলবে, কি করবে না করবে সেটা শুধুমাত্র তার সুনির্দিষ্ট হৃদরোগ যে চিকিৎসক রয়েছেন তার পরামর্শ মতোই করা উচিত। অযথাই কিছু ভুল ধারণা রয়েছে যেগুলো রিং পরানো অনেক রোগীদের ক্ষেত্রে মারাত্মক সমস্যা করে থাকে। অনেকেই ভাবছেন যে রিং পরানোর পর আর কখনোই দৌড়ানো যাবে না, খেলাধুলা করা যাবে না, স্বাভাবিক পরিশ্রমের কাজ করা যাবে না, অর্থাৎ রিং পরানো মানেই যেন পঙ্গুত্ব বরণ করা। এসব কিন্তু একেবারেই ভুল ধারণা। অনেকেই মনে করেন, আমাদেরকে প্রশ্ন করেন যে রিং এর মেয়াদ কতদিন। বর্তমানে যেসব রিং রয়েছে সেগুলোর মেয়াদ আজীবন, অর্থাৎ রিং কখনোই ভেঙে যাবে না, বেঁকে যাবে না, নড়ে যাবে, জায়গা থেকে সরে যাবে না বা চেপে যাবে না, বা কখনোই রিং রক্তনালীর যেখানে বসানো হয়েছে ঠিক সেই জায়গা থেকে কখনোই নড়েও যাবে না। রক্তনালীর একটা সুনির্দিষ্ট অংশে যেখানে একটা ব্লক হয়েছিল, রিং শুধু সেটাকেই মেরামত করে, কিন্তু নতুন করে আবার কোলেস্টেরল জমে রক্ত জমাট বেঁধে আবার ব্লক হবে কিনা সেটা কিন্তু একটা সময় পর রিং এর উপর নির্ভর করে না। যদি আপনার রিস্ক ফ্যাক্টর বেশি থাকে বা বেশি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনার যে কোনো জায়গায় আবার ব্লক হতে পারে, রিং এর ভেতরেও হতে পারে, বা যেখানে রিং পরানো হয়নি অর্থাৎ যে জায়গাটা আগে ভালো ছিল, যেখানে কোনো ব্লকই ছিল না সেখানে নতুন ব্লক হতে পারে, অথবা যেখানে অল্প পরিমাণে ব্লক ছিল, যেমন 30% বা 40% ব্লক ছিল, সেইটা একটা সময় গিয়ে আবার 70%, 80% বা 90% বেড়ে যেতে পারে। অর্থাৎ রিস্ক ফ্যাক্টর গুলো মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, এগুলো আপনি ঠিক মতো নিয়ন্ত্রণ করলেন না, আপনি শারীরিক পরিশ্রম করলেন না, আপনি ধূমপান করলেন, সারাদিন বসে বসে কাজ করলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন করলেন না, বা ঠিক মতো ওষুধ খেলেন না, তাহলে কিন্তু আবার আপনার ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই খাবার নিয়ন্ত্রণ করতে গিয়ে আবার অনেকে অনেক বেশি অযৌক্তিক বাড়াবাড়ি করে ফেলেন, যেমন পুষ্টিকর খাবারই বাদ দিয়ে দেন। এটা কিন্তু ঠিক না। আমরা কিন্তু কখনোই মাছ খেতে নিষেধ করিনি বা দেশি মুরগির মাংস বা ডিম খেতে নিষেধ করিনি। আপনি মাছ, মুরগি, ডিম, চিংড়ি মাছ, একমাত্র চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ আপনি খেতে পারেন। আপনি দেশি মুরগির মাংস খাবেন, এমনকি মাঝে মাঝে আপনি হাঁস বা কবুতর বা অন্য কোনো পাখির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, সালাদ খাবেন। অবশ্যই প্রতিদিন আপনাকে ফল খাওয়ার অভ্যাস রাখতে হবে। কিডনি, ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিডের রোগীদের কিছু বাড়তি বিধিনিষেধ মেনে চলতে হবে। আপনি সবচেয়ে দামি রিং পরালেন আর ভাবলেন যে এবার আমি যা খুশি তাই খাবো, ধূমপান করব, আমি হাঁটবো না, আমি ওষুধ বন্ধ করে দেব, তাহলে কিন্তু আপনি যত দামি রিং পরান না কেন, আপনি যদি ভাবেন যে আপনার আর ব্লক হবে না, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি যত দামি রিংই পরান না কেন, রিস্ক ফ্যাক্টর গুলো যদি আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার আবার ব্লক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। অথচ মাঝারি মানের রিং পরিয়েও কিন্তু যদি আপনি রিস্ক ফ্যাক্টর গুলো সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন, সারা জীবনেও হয়তো আর পুনরায় ব্লক হবে না। রিং যেহেতু শরীরের জন্য একটি বহিরাগত বস্তু, শরীরের অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার কারণে অনেক সময় রিং এর ভেতরে প্রক্রিয়ার মাধ্যমে রিংটা একসময় বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়াটি কাজ করে রিং বসানোর পর থেকে 6 মাস বা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এই জন্যই ওষুধযুক্ত রিং অর্থাৎ ড্রাগ এলুটিং স্টেন্ট, নন ড্রাগ স্টেন্ট অর্থাৎ মেডিসিন ছাড়া রিং এর চেয়ে অপেক্ষাকৃত বেশি ভালো। তারপরও প্রথম 6 মাস বা 1 বছর অবশ্যই রক্ত পাতলা রাখার দুটো ওষুধ আপনার হৃদরোগ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছুতেই বন্ধ করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব রিং পরানো রোগীদের অবশ্যই মনে রাখতে হবে। রিং পরানোর পর অনেকে অদ্ভুত প্রশ্ন করে থাকেন, জোরে কাশি দিলে কি রিং সরে যাবে? আপনি যত জোরেই কাশি দেন না কেন, হার্টের রক্তনালীতে বসানো রিং কখনোই সে জায়গা থেকে নড়ে যাবে না বা সামান্যতম সরে যাবে না। নামাজে সেজদা দিলে রিং এর কোনো ক্ষতি হবে না, হাঁটলে বা দৌড়ালেও রিং সরে যাবে। রিং পরানোর পর কি হাঁটা যাবে? স্বাভাবিকভাবে রিং পরানোর পর অবশ্যই 7 দিন বিশ্রামে থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই অমূলক ভয়ে স্বাভাবিক হাঁটাচলা কাজকর্ম করছেন না। এটা অধিকাংশ ক্ষেত্রেই একটা মারাত্মক ভুল। স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা না করলে তো আপনার স্বাভাবিক কার্যক্ষমতাই কমে যাবে, ধীরে ধীরে জেনারেল ফিজিক্যাল ফিটনেস কমে যাবে এবং রক্তে খারাপ কোলেস্টেরল বা সুগার বেড়ে গিয়ে আবার করোনারি ধমনির ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কোন অবস্থায় রোগীর রিং পরানো হয়েছে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি মারাত্মক হার্ট অ্যাটাকের পর রিং পরানো রোগী সুস্থ হয়ে বাড়ি যাবার পরেও মাসখানেক কোনো পরিশ্রমের কাজ করতে পারবেন না, জোরে হাঁটায় বা একটানা 5 মিনিটের বেশি হাঁটতে পারবেন না। হার্ট ফেলিউর থেকে মাত্র সুস্থ হওয়া রোগীর রিং পরানো হলেও একই নিয়ম মেনে চলতে হবে। আসলে রোগীর হার্টের ইতিমধ্যে কতখানি ক্ষতি হয়ে গিয়েছে তার উপর ভিত্তি করে একমাত্র ওই সুনির্দিষ্ট রোগীর চিকিৎসকই পরামর্শ দিতে পারবেন তিনি কতদিন পর আবার স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন। কত দ্রুত এবং কিভাবে স্বাভাবিক কাজকর্ম বা পরিশ্রমের কাজ করতে পারবেন তা অনেকাংশে নির্ভর করে রোগীর
হার্টের কার্যক্ষমতা বা পাম্পিং পাওয়ার বা ইজেকশন ফ্র্যাকশন, সংক্ষেপে ইএফ এর উপর, রিসেন্ট হার্ট ফেলিওর হয়েছে কিনা বা খারাপ ধরনের অ্যারিথমিয়ার কোনো ইতিহাস আছে কিনা, বা রোগীর হার্টের অন্য কোনো সমস্যা, যে ভালভের সমস্যা বা হার্টের দেয়ালের সমস্যা বা হার্টের অন্য কোনো রক্তনালীর রোগ রয়েছে কিনা, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যাদের কখনোই কোনো হার্ট অ্যাটাক হয়নি, হার্টের কোনো ক্ষতিই হয়নি, চেক আপ করাতে গিয়ে বা বুকে ব্যথা, হাঁটতে হয়রানি লাগে বা কষ্ট হয়, এরকম পর্যায়ে চেক আপ করতে গিয়ে ব্লক ধরা পড়ার পর হার্টে রিং পরানো হয়েছে, এই সমস্ত রোগীর রিং পরানোর সময় যদি কোনো রকম জটিলতা ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে, তাহলে কিন্তু 7 দিনের মধ্যেই রোগী স্বাভাবিক হাঁটাচলা, এমনকি দৌড়ানো, খেলাধুলা, সাঁতার সবই করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, কখনোই ধুমধাম কোনো কিছু শুরু করে দেওয়া উচিত নয়। এই ধরনের কাজগুলো সবসময় ধীরে ধীরে শুরু করতে হয়, স্লোলি স্টেপ আপ। অর্থাৎ আপনি 7 দিন পরে প্রথম দিন আপনি হাঁটতে গিয়ে আপনি একদম 1 ঘন্টা জোরে হেঁটে ফেলবেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি প্রথম দিন 5 মিনিট হেঁটে দেখবেন, 5 মিনিট বিরতি দিয়ে 10 মিনিট বিরতি দিয়ে আবার 5 মিনিট হাঁটবেন। প্রথম দিন আপনি 10 মিনিট হেঁটে আসলেন, যথেষ্ট। দ্বিতীয় দিন আপনি আবার 15 মিনিট চেষ্টা করে দেখবেন। যদি দেখলেন যে 15 মিনিট হেঁটেও কোনো সমস্যা হচ্ছে না, কোনো অসুবিধা মনে হচ্ছে না, এই যে হাঁটার সাথে সাথে হার্টবিট বেড়ে যাবে, তাতে আপনার হার্টের উপর চাপ পড়ছে না, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, তখন আপনি আবার তৃতীয় দিন গিয়ে 15 মিনিটের জায়গায় আপনি 20 মিনিট হাঁটার চেষ্টা করবেন। অর্থাৎ ধীরে ধীরে এই প্রক্রিয়াটা বাড়াতে হবে। আপনি 4 দিন 5 দিন আপনি হাঁটলেন, আধা ঘন্টা হাঁটলেন, কোনো সমস্যা হলো না, তখন আপনি 5 মিনিট একটু হালকা করে দৌড় দিয়ে দেখলেন যে কোনো সমস্যা হয় কিনা। এটাও কাদের ক্ষেত্রে, যে একটু রোগী বয়স কম, যে 40 বছর 45 বছর, তো 50 বছরের আগ পর্যন্ত আমরা বলি যে যাদের হার্টের কোনো ক্ষতি হয়নি, হার্টের ইজেকশন ফ্র্যাকশন ভালো রয়েছে বা হার্টের অন্য কোনো সমস্যা নেই, তারা কিন্তু রিং পরানোর পরেও আপনি দৌড়াতে পারবেন, এমনকি খেলাধুলাও করতে পারবেন, ব্যাডমিন্টন খেলা, টেনিস খেলা, এমনকি একজন ইয়াং পেশেন্ট, 40 বছরের পেশেন্ট, 45 বছরের পেশেন্ট ফুটবলও খেলতে পারবে। অর্থাৎ কোন ক্ষেত্রে কি করা যাবে, কি করা যাবে না, সবই কিন্তু আপনাকে ডাক্তার বুঝিয়ে দিবে। কিন্তু অযথা কোনো অমূলক ভয় নিয়ে একদম পঙ্গুত্বের মতো বসে থাকা, যে না আমার তো রিং পরানো হয়েছে, আমি আর হাঁটতে পারবো না, খেলতে পারবো না, আমার বোধহয় হাঁটতে গেলেই ক্ষতি হয়ে যাবে, আমি একটু দৌড়ালেই আমার ক্ষতি হয়ে যাবে, বা আমি এই একটু বেঁকে নিয়ে সেজদা দিতে গেলে আমার রিং সরে যাবে, এই ধরনের ভুল ধারণাগুলো নিয়ে কিন্তু অনেকে আছেন, যেটা একদমই ঠিক নয়। এমনকি হার্ট অ্যাটাকে কিছুটা ক্ষতিগ্রস্ত ব্যক্তিও রিং পরানোর পর একটা সময় পার হওয়ার পর স্বাভাবিক পরিশ্রমের কাজ, খেলাধুলা, হাঁটা, দৌড়ানো, সাঁতার সবই করতে পারবেন। তবে কবে থেকে পারবেন, কিভাবে আস্তে আস্তে শুরু করতে হবে, এবং কোন পর্যায়ে গিয়ে আপনি আপনার পরিশ্রমের মাত্রাটা ধীরে ধীরে একটু একটু করে বাড়াতে পারবেন, সেটা আপনার সুনির্দিষ্ট হৃদরোগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে করতে হবে। রিং বসানোর পর 7 থেকে 15 দিন পর আপনি স্বাভাবিক যৌনকর্ম শুরু করতে পারবেন। মনে রাখবেন, সব রিং পরানো রোগী একরকম নয়। হার্টের ইজেকশন ফ্র্যাকশন, রিসেন্ট হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, সামান্য পরিশ্রমে অ্যানজাইনা হওয়ার সাম্প্রতিক ইতিহাস, এগুলো আছে কিনা, এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যে আপনি কিভাবে কোন কাজটা শুরু করতে পারবেন। অনেক সময় মারাত্মক হার্ট অ্যাটাক বা কোনো জরুরি অবস্থার জন্য শুধুমাত্র কালপ্রিট ব্লকটাই অত্যন্ত জরুরি ভিত্তিতে মেরামত করা হয়। আপনার হয়তো দেখা যাবে যে অন্য রক্তনালীতে আরো একটা বা দুটো ব্লক রয়েছে, যেগুলি আপনার বর্তমান শারীরিক অবস্থার কারণে এখনই সব ব্লক সমাধান করা সম্ভব হয়নি। পরে আরেকটি ভিন্ন সেটিং এ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা মাসখানেক পরে বাকি দুটো ব্লক সমাধান করার পরিকল্পনা আপনার চিকিৎসকের রয়েছে। এজন্যই আপনি আপনার হৃদরোগের পরামর্শ ছাড়া আপনি ধুমধাম হঠাৎ করেই যে কোনো কাজ বা পরিশ্রমের কাজ আপনি শুরু করে দিতে আপনি পারবেন না। রিং পরানো বা করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার উদ্দেশ্যই হলো যেন আপনার হার্ট অধিকতর কর্মক্ষম থাকে, হার্টের যেন আর ক্ষতি না হয়, যতটুকু হয়েছে আর যেন ভবিষ্যতে ক্ষতি না হয়, আপনি যেন ব্যথা বা শ্বাসকষ্ট মুক্ত ভাবে স্বাভাবিক চলাফেরা করতে পারেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, আপনার জীবিকা ও আয় রোজগার যেন চালিয়ে যেতে পারেন। এটাই তো আসল চিকিৎসার উদ্দেশ্য। অর্থাৎ জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ যেন আপনি করতে পারেন। অর্থাৎ খামাখা অযথা ভ্রান্ত ভুল ধারণা নিয়ে আপনি একজন পঙ্গুর মতো আপনি বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, আপনি বাইরে বেরোবেন না, আপনি হাঁটবেন না, এগুলো অনেক ক্ষেত্রেই আমাদের রোগীরা করে থাকেন, যেগুলো প্রকারান্তরে আসলে আমাদের রোগীর হার্টের আরো বেশি ক্ষতিকর। অর্থাৎ কোন কাজটা করা যাবে এবং কোন কাজটা করা উচিত নয়, আপনি চিকিৎসকের পরামর্শের বাইরে আপনি যাবেন না, তাহলেই আপনি নিজেকে সবচেয়ে বেশি উপকৃত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় ইন্টারন্যাশনাল কার্ডিওলজি বিষয়। এই বিষয়টি চিকিৎসা শাস্ত্রের কোন বিষয়
কাদেরকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলা হয় এবং তারা কি কি করে থাকেন, এবং সহজ কথায় একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। ইন্টারভেনশনাল কার্ডিওলজি হলো হাত বা পায়ে রক্তনালীর ভেতর দিয়ে ক্যাথেটারের মাধ্যমে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা রোগ নির্ণয় এবং সমাধান করার চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে বুক কেটে হৃৎপিণ্ডের মধ্যে কোনো অস্ত্রোপচার করতে হয় না। এই চিকিৎসা পদ্ধতিতে যারা চিকিৎসা করেন তাদেরকেই বলা হয় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। বাস্তব উদাহরণ আমি এনজিওগ্রাম করি, হার্টে রিং পরাই, পেসমেকার প্রতিস্থাপন করি। পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করি কিনা, অপারেশন করি কিনা। শুধুমাত্র কার্ডিয়াক সার্জনরাই যে হৃৎপিণ্ডের অপারেশন করেন এটা অনেকেই জানেন না। অথবা আমি যে এনজিওগ্রাম করি, এনজিওপ্লাস্টি করি, পেসমেকার, এগুলোকে অনেকে হৃৎপিণ্ডের সার্জারি মনে করে। আসলে এই কাজগুলো হৃৎপিণ্ডের কোনো অপারেশন নয়। কার্ডিয়াক সার্জন বা কার্ডিওথোরাসিক সার্জন হলেন তারা যারা বুক কেটে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার চিকিৎসা করেন। করোনারি ধমনির বাইপাস সার্জারি, ভালভ মেরামত বা প্রতিস্থাপন, হৃৎপিণ্ডের ফাটা দেয়ালের অতি জরুরি মেরামত, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি যেমন হৃৎপিণ্ডের দেয়ালের ছিদ্র বা অস্বাভাবিক গঠন সংশোধন, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্ফীত মাংসপেশির চিকিৎসা, হৃৎপিণ্ডের টিউমার অপসারণ, রক্তনালীর ফিস্চুলা, অ্যানিউরিজম, ছেঁড়া ফাটা রক্তনালীর মেরামত, হৃৎপিণ্ডের আবরণী পর্দার অপসারণ ইত্যাদি সবই করেন কার্ডিয়াক সার্জন। পক্ষান্তরে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অর্থাৎ আমরা কি কি করি? করোনারি আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজকে আমার আলোচনার বিষয় ইটিটি পরীক্ষার গুরুত্ব। করোনারি ধমনির ব্লকেজ নির্ণয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। যেহেতু ট্রেডমিল মেশিন এই পরীক্ষাটি করতে হয় তাই এটিকে ট্রেডমিল টেস্টও বলা হয়, সংক্ষেপে টিএমটি। এটি এক ধরনের স্ট্রেস টেস্ট, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি শারীরিক পরিশ্রমের স্ট্রেস বা চাপটা রোগীর হৃৎপিণ্ডের উপর কতটুকু প্রভাব ফেলে, যেই ব্যক্তির পরীক্ষাটা করা হচ্ছে তার হৃৎপিণ্ড এই চাপটা স্বাভাবিকভাবে নিতে পারে কিনা তাই এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। এটা বৈজ্ঞানিকভাবে দেখার জন্য দাঁড়ানো অবস্থা থেকে শুরু করেই সম্পূর্ণ হাঁটার সময়টা এবং তারপরেও বিশ্রামরত অবস্থায় আরো 6 মিনিট নিরবিচ্ছিন্নভাবে ইসিজি রেকর্ড করা হয়। আপনি হাঁটতেছেন একটি বেল্টের উপরে এবং কম্পিউটার মনিটরে আপনার হাঁটার প্রতিটি মুহূর্তের ইসিজি রেকর্ড করা হচ্ছে। 3 মিনিট পর পর হাঁটার গতি এবং হাঁটার যে বেল্টের উপর আপনি হাঁটছেন সেই বেল্টের ঢালের উচ্চতা স্বয়ংক্রিয়ভাবে 3 মিনিট পর পর বেড়ে যাবে। যদি গুরুতর ব্লকেজ থাকে তাহলে হাঁটার চাপ বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে ইসিজিতে খারাপ ধরন আসতে শুরু করবে। এই খারাপ ধরনের ইসিজি শনাক্তকরণ নিশ্চিত হলেই হাঁটানো বন্ধ করে দিতে হয়। এই যে হাঁটার সাথে সাথে ইসিজি খারাপ হয়ে গেল, এটা কিন্তু শতকরা 75% ক্ষেত্রে করোনারি ধমনির ব্লক নির্দেশ করে। অর্থাৎ ব্লক আছে তাই ইসিজি খারাপ হয়েছে। আর ব্লক না থাকলে আপনি 12 মিনিট 14 মিনিট যতই হাঁটেন না কেন আপনার ইসিজি স্বাভাবিক থাকবে। আপনার করোনারি ধমনীতে গুরুতর ব্লক আছে কিন্তু আপনি জানেন না, কারণ আপনার কোনোদিনই বুকে ব্যথা বা সমস্যা মনে হয়নি। ব্লক নির্ণয়ের সবচেয়ে নিশ্চিত পরীক্ষা করোনারি এনজিওগ্রাম। কিন্তু আমরা কি সবাইকে করোনারি এনজিওগ্রাম করাবো? নিশ্চয়ই না। তাহলে কাদের এনজিওগ্রাম করব? যাদের ইটিটি রিপোর্ট পজিটিভ তাদের আমরা এনজিওগ্রাম করাবো, কারণ ইটিটি রিপোর্ট পজিটিভ মানে খারাপ, মানে হলো করোনারি ধমনীর ব্লকের সম্ভাবনা বেশি। এনজিওগ্রাম কখন করব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইটিটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। সহজ কথায় কাদের বুকে ব্লক থাকার, করোনারি ধমনীতে ব্লক থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ কাদের এনজিওগ্রাম করাতে হবে সেটা জানার উদ্দেশ্যে প্রাথমিকভাবে যে পরীক্ষাটি করা দরকার সেটা হলো এই পরীক্ষার সেন্সিটিভিটি বেশ ভালো। যদি গুরুতর ব্লকেজ থাকে তাহলে ইটিটি পরীক্ষার রিপোর্ট খারাপ আসার সম্ভাবনা প্রায় 80%, এবং পুরুষদের ক্ষেত্রে এই পরীক্ষার স্পেসিফিসিটিও বেশি, অর্থাৎ ইটিটি রিপোর্ট পজিটিভ মানেই করোনারি ধমনীর গুরুতর ব্লক থাকার সম্ভাবনা বেশি, সেটাও প্রায় 80%। মহিলাদের ক্ষেত্রে এই পরীক্ষার স্পেসিফিসিটি অবশ্য কম, মানে অনেক ফলস পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। অর্থাৎ মহিলাদের ইটিটি পজিটিভ হলেও এনজিওগ্রামে অনেক সময় খারাপ কিছু পাওয়া যায় না। ইটিটি পজিটিভ মানে রিপোর্ট খারাপ, অর্থাৎ পজিটিভ শব্দের অর্থ সবসময় ভালো না। কিন্তু ইটিটি পজিটিভ এই রিপোর্টের মাত্রা এক এক সময় এক এক রকম। সব পজিটিভ রিপোর্ট একই রকম খারাপ নয়। একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া পূর্ণ হলেই ইটিটিতে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়, কিন্তু খারাপের মাত্রাও কম বেশি হয়। যেমন 9 মিনিট হাঁটার পর 1.5 মিলিমিটার এসটি ডিপ্রেশন হয়েছে, এই রিপোর্টটা পজিটিভ। আবার মাত্র 2 মিনিট হাঁটার পরেই 2.5 মিলিমিটার এসটি ডিপ্রেশন হয়ে গেছে, এই রিপোর্টটাও পজিটিভ, কিন্তু পরেরটা অনেক বেশি খারাপ। এই জন্যই ইসিজি পরিবর্তন যত বেশি খারাপ হবে করোনারি ধমনীর গুরুতর ব্লক থাকার সম্ভাবনা তত বেশি হবে। এই জন্যই ইটিটি শুধু শেষ পৃষ্ঠার রিপোর্টটি নয়, প্রতিটি পাতার ইসিজি ট্রেসিং যখন একজন হৃদরোগ বিশেষজ্ঞ নিজে দেখবেন তখন তিনি বুঝতে পারবেন ইটিটি রিপোর্টটা আসলে কত খারাপ। গুরুতর ব্লকেজ থাকা সত্ত্বেও কেন বুকে ব্যথা না হতেই পারে সেটা আগেই আরেকদিন আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলেই পাবেন এই টপিকটি। শিরোনাম হলো ব্লক থাকলেও বুকে ব্যথা হয় না কেন। এক কথায় 10 থেকে 15 মিনিট জোরে হাঁটা বা দৌড়ানো বা 5-6 তলা সিঁড়ি বেয়ে ওঠার মতো কাজ না করলে গুরুতর ব্লকেজ থাকা সত্ত্বেও
কখনোই কোনো বুকে ব্যথা নাও হতে পারে, কারণ হৃৎপিণ্ড অতিরিক্ত চাপে না পড়লে গুরুতর ব্লকযুক্ত সরু রক্তনালীর মধ্য দিয়ে দুর্বল রক্ত প্রবাহের মাধ্যমে যতটুকু অক্সিজেন সরবরাহ হয় তাতেই হৃৎপিণ্ডের চাহিদা মিটে যায়। অনেকেই আছেন একদমই হাঁটেন, লিফট, গাড়ি বা রিক্সাতে সব রকমের চলাফেরা। এই ধরনের মানুষ গুরুতর ব্লক থাকা সত্ত্বেও কখনো শারীরিক পরিশ্রম না করার কারণে ব্লকজনিত বুকে ব্যথা অনুভব করেন। সবার শরীরের সহ্য ক্ষমতা একরকম নয়। অনেকেই প্রতিদিনই হাঁটেন, তারপরেও ব্লক হচ্ছে ধীরে ধীরে, কিন্তু ব্লক গুরুতর হবার পরেও তার সেরকম বুকে ব্যথা হচ্ছে না, অথবা বুকে একটা চাপ চাপ মনে হয়, উনি এটাকে গ্যাসের চাপ মনে করছেন, হয়তো হাঁটার গতি কমিয়ে অ্যাডজাস্ট করছেন। কেউ গ্যাসের ওষুধ খাওয়া শুরু করেছেন, কেউ আবার হাঁটাই বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এটা যে করোনারি ধমনির ব্লকের জন্য হচ্ছে তা তো ওনার জানা নেই। একটা সময় এই সমস্যা নিয়ে চলতে চলতে তিনি অভ্যস্ত হয়ে যান। কিছু কিছু অতি ভাগ্যবান মানুষ দেখা যায় ধীরে ধীরে সব রক্তনালীতে গুরুতর ব্লক নিয়েও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন না। একটা পর্যায়ে কোনো বড় ধরনের সমস্যা হলে তাদের এনজিওগ্রাম করে দেখা যায় ব্লকের অবস্থা খুবই খারাপ। তখন রোগী এবং রোগীর স্বজনেরা সবাই আকাশ থেকে পড়েন। এজন্যই যাদের এক বা একাধিক রিস্ক ফ্যাক্টর রয়েছে, বয়স 40-এর উপর, তাদের হার্ট চেক আপ প্যাকেজে 3টি পরীক্ষা থাকা জরুরি: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং ইটিটি। ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম না করে ইটিটি করা যাবে না, কারণ ইসিজি এবং ইকোতে এমন কিছু সমস্যা নির্ণয় হতে পারে যা থাকলে ইটিটি করা ঝুঁকিপূর্ণ। যেমন হার্ট অ্যাটাকের প্রক্রিয়া চলছে বা এখন ব্লকজনিত বুকে ব্যথা হচ্ছে, তাদের ইটিটি করা বিপজ্জনক। হার্ট ভালভের গুরুতর সমস্যা, মহাধমনীর দেয়ালের ফাটল, ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, হৃৎপিণ্ডের দেয়াল জন্মগতভাবে অনেক বেশি মোটা হয়ে থাকলে ইটিটি করা উচিত। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসিজি আর ইকো যখন নরমাল আসছে তখন ইটিটি পরীক্ষাটা আর দরকার নেই। এটা একটা মারাত্মক ভুল। করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত হার্টের কোনো বড় ধরনের ক্ষতি না হচ্ছে, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। একজন রোগী আসলো হৃদরোগ চিকিৎসকের চেম্বারে। সমস্যা কি? স্যার, আমার 10 বছর যাবত ডায়াবেটিস। আমি প্রতিদিন সন্ধ্যায় 1 ঘন্টা হাঁটি, কিন্তু গতকাল সন্ধ্যায় 10 মিনিট হাঁটার পরে বুকটা হঠাৎ চেপে ধরল। আমি হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। কয়েক মিনিট পর ধীরে ধীরে খারাপ লাগাটা চলে গেল। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। ইসিজি ও কালার ডপলার ইকো সম্পূর্ণ স্বাভাবিক রিপোর্ট, মানে খারাপ কিছু পাওয়া গেল না। 3 নম্বর পরীক্ষা ইটিটি করা হলো। ইটিটি রিপোর্ট পজিটিভ, মানে খারাপ। এবার অবধারিতভাবে পরবর্তী ধাপের চূড়ান্ত পরীক্ষা করতে হবে। এনজিওগ্রাম করে দেখা গেল মূল 3টি করোনারি ধমনীতেই গুরুতর ব্লক। এগুলোর মাত্রা 80% থেকে 95%। তো এই ভদ্রলোকের কিন্তু কোনো হার্ট অ্যাটাকই হয়নি এখনো পর্যন্ত। এখন উনি বাইপাস সার্জারি করিয়ে নিজের হৃৎপিণ্ডকে নিরাপদে রাখতে পারবে। তাহলে আমরা বুঝলাম ইটিটি কত চমৎকার একটি পরীক্ষা। ইটিটি করেই নিশ্চিত হওয়া গেল যে এনজিওগ্রাম করাতে হবে। ব্লক থাকার সম্ভাবনা খুব বেশি। ইসিজি আর ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট নরমাল মানে হলো হার্টের এখনো কোনো ক্ষতি হয়নি, কিন্তু করোনারি ধমনীর গুরুতর ব্লকের জন্য রোগী মারাত্মক ঝুঁকিতে আছেন। ইটিটি না করালে সেই সমস্যাটা ধরাই পড়তো। যে কোনো সময় এই ভদ্রলোক মারাত্মক বিপদে পড়তে পারতেন, যদি না এনজিওগ্রাম করার পরে সমস্যাটি নির্ণয় করার পর সমাধান করা না হতো। মনে রাখতে হবে, হার্টের চিকিৎসার উদ্দেশ্য শুধু ব্যথা কমানো নয়, সবচেয়ে বড় উদ্দেশ্য হলো হার্ট অ্যাটাক প্রতিরোধ করা। কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে তো জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, আর বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রে হার্টের কিছু না কিছু ক্ষতি হবে, অনেক সময় মারাত্মক স্থায়ী ক্ষতি হয়ে যাবে। কাজেই চেক আপ করা, হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আসল উদ্দেশ্য হলো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর জন্য সাধ্যমতো সবকিছু করা। আবার বিপরীত ঘটনাও ঘটে থাকে, যেমন কোনো রোগী বলছেন হাঁটলে পরে ব্যথা হয় বা বেশি হয়রান লাগে, কিন্তু ইটিটি করার সময় দেখা গেল রোগী যতই হাঁটছেন ইসিজি কিন্তু খারাপ হচ্ছে না, অর্থাৎ রোগীর আসলে ব্লকের সমস্যা নেই। শরীরের কোনো মাংসপেশির ব্যথা বা নিয়মিত হাঁটার অভ্যাস না থাকার কারণে শারীরিক সক্ষমতার ঘাটতির জন্য রোগীর বেশি হয়রান মনে হয়। ইটিটি নিয়ে অনেকের অমূলক ভীতি থাকে। অনেকেই মনে করেন এই পরীক্ষায় দৌড়াতে হয়। ইটিটি পরীক্ষার কথা শুনলেই বলে ওঠেন, ওরে বাবা, আমি দৌড়াতে পারবো না, আমাকে স্যার ইটিটি দিবেন। আসলে দৌড়ানোর কোনো প্রয়োজনই নেই। প্রথম 3 মিনিট খুব ধীরে ধীরে হাঁটতে হয়, 3 মিনিট পর স্বাভাবিক হাঁটা, 9 মিনিট পর একটু দ্রুত হাঁটতে হয়। হাঁটার অভ্যাস থাকলে 9 মিনিট পরও দৌড়াতে হয় না। আপনার হাঁটার অভ্যাস না থাকলে একটু কষ্ট হবে, কিন্তু টেস্টের গুরুত্ব বুঝলে এই সামান্য কষ্ট করতে আপনার আপত্তি হবার কথা নয়। আপনি যদি অন্তত 8 মিনিটও হাঁটতে পারেন এবং এর মধ্যে ইসিজি খারাপ না হয়, তাহলে আপনার আর এনজিওগ্রাম করার প্রয়োজন হলো না। আর এর আগেই যদি আপনার ইসিজি খারাপ হয়ে যায়, চিকিৎসক নিজেই হাঁটার মেশিন বন্ধ করে দেবে, আপনার ভয়ের কিছু নেই। কিন্তু আপনার যে এনজিওগ্রাম করা উচিত এই বিষয়ে নিশ্চিত হওয়া গেল, এটাই এই পরীক্ষার বিরাট একটা উপকারিতা। আপনি যদি ইটিটি না করাতে চান তাহলে সরাসরি এনজিওগ্রাম করাতে হবে, অন্তত পক্ষে সিটি করোনারি এনজিওগ্রাম, কারণ গুরুতর ব্লক যে নেই এটা তো নিশ্চিত করতে হবে, কারণ আর কোনো ভালো বিকল্প প্রায় নেই বললেই চলে। আপনি ক্যাথেটার এনজিওগ্রাম করেন আর সিটি করোনারি এনজিওগ্রাম করান, যেটাই করান একটা মানসম্পন্ন হাসপাতালে দুটো পরীক্ষাই ব্যয়বহুল, অথচ মাত্র 2.5 থেকে 3,000 টাকার পরীক্ষা ইটিটি করিয়ে আপনার চিকিৎসক নিশ্চিত হতে পারবেন আপনার আসলে ব্লকের
সমস্যা থাকতে পারে কিনা বা আপনার এনজিওগ্রাম করার প্রয়োজন আছে কিনা। তাহলে করোনারি এনজিওগ্রাম ছাড়া ইটিটি পরীক্ষার বিকল্প কি? কখনো কখনো আমরা হৃদরোগ চিকিৎসকরা মুশকিলে পড়ে যাই যখন রোগী পায়ের বা মেরুদণ্ডের সমস্যা বা সাম্প্রতিক পেটের কোনো সার্জারি করা থাকার কারণে অথবা অত্যধিক শারীরিক দুর্বলতার কারণে বা বার্ধক্যজনিত কারণে পিটিটি করার উপযুক্ত নয়। সেক্ষেত্রে যদি ব্যবস্থা থাকে তাহলে আরেক ধরনের স্ট্রেস টেস্ট করতে হয়, যেটা হলো ফার্মাকোলজিক্যাল স্ট্রেস টেস্ট। ওষুধের মাধ্যমে রোগীর হৃদস্পন্দনের গতি বাড়ানো অবস্থায় ইকোকার্ডিওগ্রাম করতে হয়, যাকে ডোপামিন স্ট্রেস ইকো বলা হয়। মুশকিল হলো সময় সাপেক্ষ আয়োজন এবং বাড়তি ঝুঁকি না নেওয়ার জন্য বেশিরভাগ হাসপাতালে এই পরীক্ষাটির ব্যবস্থা থাকে। তাহলে আমরা বুঝলাম ইটিটি পরীক্ষাটি কত গুরুত্বপূর্ণ এবং কত ভালো একটি পরীক্ষা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যখন আপনাকে পরীক্ষাটি করাতে বলেন, তিনি জেনে বুঝেই বলেন যে এটি আপনার জন্য নিরাপদ। আপনার অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। একবারই তো সামান্য একটু কষ্ট করুন, মাত্র 8 থেকে 10 মিনিট থাকবেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা না করে ইটিটি করা খুবই ঝুঁকিপূর্ণ। যদি আপনার রিস্ক ফ্যাক্টর বেশি হয় এবং বয়স 40-এর উপরে হয়, তাহলে কোনো সমস্যা মনে না হলেও প্রতি বছরে অন্তত একবার আপনার ইটিটি করা হবে। ইটিটি রিপোর্ট নেগেটিভ মানে ভালো রিপোর্ট, তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করুন আর আপনি রিস্ক ফ্যাক্টর গুলোকে নিয়ন্ত্রণ করুন। ব্যাস, বিশেষ কোনো সমস্যা না হলে এনজিওগ্রামের প্রয়োজন নেই। আর ইটিটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ মানে রিপোর্ট খারাপ, তাহলে করোনারি এনজিওগ্রাম করে আপনার রক্তনালীগুলোর অবস্থা নিশ্চিত হয়ে দেখে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমার আজকের আলোচনার বিষয় হলো হার্ট অ্যাটাকের কারণ কি এবং কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়। হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে যে ধমনীগুলো অর্থাৎ করোনারি ধমনীর ভেতর গুরুতর ব্লকেজ হলো হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ। এখন প্রশ্ন হলো এই ব্লকেজগুলো কেন হয়? হার্টের ধমনীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা কখন বেড়ে যায়? এক কথায় উত্তর হলো, যখন করোনারি আর্টারি ডিজিজ হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে তখনই করোনারি ধমনীর ব্লকেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেসব কারণগুলো থাকলে হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই কারণগুলোকে করোনারি ধমনীর রোগের রিস্ক ফ্যাক্টর বলা হয়। আজকে আলোচনার সুবিধার্থে আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে রিস্ক ফ্যাক্টরগুলোকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই জন্যই হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার কারণগুলো অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলোকে আমি নৌকার ছিদ্রের সাথে তুলনা করব। এই রিস্ক ফ্যাক্টরগুলোর এক একটা নাম রয়েছে। এগুলো হলো হৃদরোগের বংশগত ইতিহাস, ডায়াবেটিস, অতিরিক্ত শারীরিক ওজন, হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর খাদ্যাভ্যাস, ধূমপান, জর্দা, তামাক, সাদা পাতা সেবন, শারীরিক পরিশ্রমের অভাব, রক্ত জমাট বাঁধার রোগ, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের সমস্যা, দীর্ঘ সময় বসে বসে কাজ করার অভ্যাস। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। একটি নৌকা কখন ধীরে ধীরে পানিতে উঠতে থাকে? নৌকার তলায় যদি ছিদ্র থাকে তবেই তো নৌকার ভেতরে পানি ঢুকবে। ছিদ্র বেশি হলে নৌকা পানিতে তাড়াতাড়ি ভরে যাবে, ছিদ্র বড় হলেও তাই। আপনি পানি সেচেও কুলাতে পারবেন না, নৌকা শেষমেশ ডুববেই। অর্থাৎ একটি ছিদ্রের চেয়ে একসঙ্গে 2টো বা 3টে ছিদ্র অনেক বেশি ঝুঁকিপূর্ণ, এবং ছিদ্রগুলো যদি বড় হয় তাহলেও সেটা বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক একইভাবে রিস্ক ফ্যাক্টর যত বেশি থাকবে এবং রিস্ক ফ্যাক্টরগুলো যত তীব্র হবে, করোনারি ধমনীর ব্লকেজ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। একটি নৌকার তলায় ছিদ্র হলেই যে মুহূর্তের মধ্যে পানি ঢুকে নৌকা ডুবিয়ে দেয়, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। পানি ঢুকতে থাকবে, জমতে থাকবে, আপনি প্রথম দিকে কোনো লক্ষণই পাবেন না। যখন অনেক পানি জমে গেছে তখন নৌকা ঠেলতে কষ্ট হবে। ঠিক একইভাবে 3 মাস, 6 মাস, বছরের পর বছর ধরে রক্তনালীর দেয়ালে কোলেস্টেরল, মৃত কোষের মাধ্যমে প্লাক জমতে থাকে। ব্লক অনেক বেশি না হওয়া পর্যন্ত আপনার কোনো লক্ষণই হবে না। ব্লক যখন গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে তখন আপনার জোরে হাঁটাচলা করতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হবে। ভাগ্য খারাপ হলে হঠাৎ করেই প্লাক ফেটে গিয়ে দ্রুত রক্ত জমাট বেঁধে রক্তনালী মারাত্মক সরু বা সম্পূর্ণ বন্ধ হয়ে একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়। রিস্ক ফ্যাক্টরগুলোর যেটার মাত্রা যত বেশি তত বড়। অর্থাৎ ডায়াবেটিসের অবস্থা খারাপ মানে হলো ছিদ্র একটা বেশ বড়। উচ্চ রক্তচাপ সবসময় অনেক বেশি থাকে, তাহলে 2টা ছিদ্র বড়। আবার দিনে 1 প্যাকেট সিগারেটও চলে, তাহলে 3টে ছিদ্র বড়। খাবারের 100% নিয়ন্ত্রণ নাই, যা পাই তাই খাই। তেলের খাবার বেশি খাই, চিনি মিষ্টিযুক্ত খাবার বা ফাস্ট ফুড, রিচ ফুড নিয়মিতই খাই, তাহলে হলো মোট 4টা বড় ছিদ্র। এক একটা ছিদ্র যত বড় আর ছিদ্রের সংখ্যা যত বেশি, নৌকা ডোবার সম্ভাবনাও ততই বেশি। এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একমাত্র বংশগত ইতিহাসকে বাতিল করার বা কমানোর কোনো সুযোগ নেই। এটা আপনার ভাগ্যে যদি থাকে তাহলে থেকে গেল। এটারও কম বেশি হয়, যেমন কারো পরিবারে হৃদরোগের তেমন কোনো ইতিহাস নেই, অথবা শুধুমাত্র একজনের, যেমন বাবা বা মায়ের হৃদরোগ হয়েছিল। আবার কারো বংশগত ইতিহাস খুব খারাপ থাকে, যেমন বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, মেজো ভাইয়ের বাইপাস সার্জারি করা হয়েছিল, বড় বোনের হার্টে রিং করানো হয়েছিল। এরকম
ইতিহাস কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। তাহলে এই বংশগত ইতিহাসের এই রিস্ক ফ্যাক্টরটা, এই ছিদ্রটাও বেশ বড়। বংশগত ইতিহাস ছাড়া আর বাকি প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরই আপনার নিয়ন্ত্রণের মধ্যে। আপনি চাইলেই এদের নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল এগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আপনি চাইলেই শারীরিক পরিশ্রম করতে পারেন, ব্যায়াম, নিয়মিত হাঁটা বা দৌড়ানো বা খেলাধুলা, সাঁতার বা সাইক্লিং এগুলো আপনি নিয়মিত অভ্যাস রাখতে পারেন। একটানা লম্বা সময় বসে থাকা আপনি ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। ধূমপান সম্পূর্ণ বর্জন করতে পারেন, আপনি চাইলেই পারেন। এবং হৃদবান্ধব খাবার খাওয়ারও অভ্যাস করতে পারেন। এত কিছুর পরেও কিছু পানি তো নৌকায় ঢুকেই যাবে। এর প্রতিকার কি? আমাদেরকে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। মাঝে মাঝে চেক করে দেখতে হবে নৌকায় কতটুকু পানি জমেছে। অর্থাৎ ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের কোলেস্টেরল এগুলি মাঝে মাঝে আমাদেরকে মেপে দেখতে হবে। আরেকটা ব্যাপার, হার্টের ইতিমধ্যে ক্ষতি হয়েছে কিনা হার্টের পরীক্ষা নিরীক্ষা, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি করে দেখতে হবে যে ইতিমধ্যেই হার্টে কোনো ব্লক জমে গিয়েছে কিনা। আর কি করতে হবে? নৌকায় পানি যতটুকু ঢুকেছে সেচে বের করতে হবে, অর্থাৎ পরিশ্রম করতে হবে। হাঁটাহাঁটি, খেলাধুলা, দৌড়াদৌড়ি, যে কোনো ধরনের ব্যায়াম বাড়িয়ে দিতে হবে। খাদ্যাভ্যাস কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই যে বংশগত ইতিহাস, এটা তো আপনি বদলাতে পারবেন না, কিন্তু অতিরিক্ত সচেতনতা আর পরিশ্রমের মাধ্যমে আপনি সব রিস্ক ফ্যাক্টরকেই জয় করতে পারেন। বড় হলেও খাটাখাটি করে ঠিকই নৌকা ভাসিয়ে রাখতে পারেন। অনেকেই খুব সুন্দর করে হেসে বলে, ডাক্তার সাহেব আমি সবই করছি কিন্তু ধূমপানটা বাদ দিতে পারবো না, অথবা খাবারের ব্যাপারে আমি খুব সচেতন কিন্তু হাঁটার একদম সময় পাই না, আমি খুব ব্যস্ত। এখন আমার কথা হলো, আপনি যদি নৌকা বাঁচাতে চান তাহলে তো সব ছিদ্রই বন্ধ করতে হবে। বলুন, একটি বা দুটি ছিদ্র রেখে দিলে আপনার বিপদের সম্ভাবনা তো থেকেই যাবে নাকি? সব ধরনের গবেষণায় তথ্য বিশ্লেষণ করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো যত বেশি থাকবে, যত খারাপ অবস্থায় থাকবে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তত বেশি থাকে। এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনি কি হার্টের রোগ আপনার থেকে দূরে রাখতে চান, নাকি হার্টের রোগ নিজে নিজেই ডেকে আনতে চান? যদি হার্টের রোগ ডেকে আনতে চান তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলোকে সংখ্যায় বাড়াবেন, ওজনেও বাড়াবেন। মানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল একদমই নিয়ন্ত্রণে রাখবেন না। তার মানে হলো আপনি হাঁটাহাঁটি, খেলাধুলা, সাঁতার, ব্যায়াম কোনোটাই করবেন না। আপনি সবসময় শুয়ে বসে কাজ করবেন। আপনি তেল চর্বিযুক্ত খাবার, লবণ, চিনি, মিষ্টিযুক্ত খাবার বেশি খাবেন। শাকসবজি, সালাদ কম খাবেন। আপনি ধূমপান করবেন। আপনি ব্লাড প্রেশার মাপবেন না, আপনি কোলেস্টেরল মাপবেন না, ডায়াবেটিস মাপবেন না, এমনকি আপনার প্রয়োজনীয় ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন না। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে না, আমি হার্টকে বিপদমুক্ত রাখার চেষ্টা করব, তাহলে কি করবেন এখন আর আমার বলতে হবে না। এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন একটা রিস্ক ফ্যাক্টরও রাখা যাবে না। আর রিস্ক ফ্যাক্টর যদি থাকেই, তাকে শক্তভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। নৌকার তলার ছিদ্রগুলোকে সবসময় যত্ন করে মেরামত করতে হবে। যথাসম্ভব ছিদ্র বন্ধ করতে হবে আর কষ্ট করে নৌকায় জমে যাওয়া পানি সেচে বের করতে হবে। তাহলেই নৌকা বাঁচাতে পারবে। মানে হলো প্রতিদিন যথেষ্ট পরিমাণে শারীরিক পরিশ্রম, মানে দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা, সাইক্লিং, ট্রেডমিল করা, আপনাকে এগুলো করে প্রতিদিন আপনার শরীরকে সচল রাখতে হবে। আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য এই চেষ্টাগুলো আপনাকে করতেই হবে। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, রক্তের কোলেস্টেরল নিয়মিত চেক করবেন। প্রয়োজনীয় ওষুধ খাবেন, কোথাও অবহেলা করবেন না। হার্টের জন্য যেটা ভালো খাবার সেগুলো খাবেন, হার্টের জন্য যেগুলো খারাপ খাবার সেগুলো খাবেন না। ধূমপান, তামাক, জর্দা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। রিস্ক ফ্যাক্টর শতভাগ নিয়ন্ত্রণে রাখতে সফল হওয়ার মানেই হলো হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যাওয়া। তাই আমি অনুরোধ করছি, রিস্ক ফ্যাক্টর গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবেলা করুন। আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।